আমাদের সবাইকে আজকে পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের রিটেন ক্লাস ইংরেজি সেটা হচ্ছে আজকে সেকেন্ড রিটেন ক্লাস করব এবং এই রিটেন ক্লাসে তোমাদের অনেকগুলো সাপ্লিমেন্টও তোমাদের দেওয়া হবে, তোমাদের কিছু ম্যাটেরিয়ালস আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেব। তো রিটেন ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো, আজকে আমরা মোটা দাগে হচ্ছে রিটেন ক্লাসে প্যারাগ্রাফস নিয়ে কথা বলবো। তোমাদের রিটেন যেই মার্কস আসে যে পরীক্ষার, এর মধ্যে দেখা যায় অলমোস্ট 10 মার্কস হচ্ছে প্যারাগ্রাফস আছে। আমরা আজকে প্যারাগ্রাফস নিয়েই হচ্ছে মোটা দাগে কথা বলবো। তোমরা জয়েন করেছো কিনা একটু আমি আগে এনশিওর হই, তোমরা একটু নিশ্চিত হই যে আমাকে কি স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে কিনা এবং স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা, সেই বিষয়টা এনশিওর হয়ে তারপরে হচ্ছে আমরা শুরু করি। ওকে ফাইন, তাহলে চলো আজকে আমাদের রিটেনের যেই বিষয়টা, তুমি যেই ঢাকা ইউনিভার্সিটিতে তোমার রিটেনে যে প্রশ্ন থাকে সেখানে প্রত্যেক বছর প্যারাগ্রাফস আসে তোমরা, তাই না? এখন প্যারাগ্রাফগুলোকে আমরা কিভাবে লিখবো, আজকে ক্লাসে হচ্ছে আমরা যেই টপিকই দিক না কেন টপিকটাকে কীভাবে ধরতে হয় এবং টপিকটাকে কীভাবে ইলাবোরেট করতে হয় এবং একটা প্যারাগ্রাফের একদম আদ্যপান্ত কোথায় কত মার্কস দেয়, কিভাবে মার্কস দেয়, এই সব কিছুকে জানবো। প্রথমে আমরা যেইটা করব সেটা হচ্ছে, দেখো এই জিনিসটা একটু আগে পড়ো, একটু মনোযোগ দিয়ে এই লেখাটাকে একটু পড়ো। এ মাস্ট রেড সেকশন, দেখো এখানে একটা লেখা আছে এ মাস্ট রেড সেকশন, দেখতে পাচ্ছ? এ মাস্ট রেড সেকশন, এটাকে খুব মনোযোগ দিয়ে একটু পড়ো। এখানে কি বলা আছে? শেখার পর লিখব নয়, লিখতে লিখতে শিখতে হয়। অর্থাৎ আমাদের অধিকাংশের একটা ধারণা রয়েছে যে আমাদের যখন তোমার শেখা শেষ হবে তখন হচ্ছে আমরা লিখব, এটা হচ্ছে আমাদের একটা ভুল ধারণা। ধরো পেপার পত্রিকায় যখন আমরা একটা লেখা দেখি, পেপার পত্রিকায় একটা লেখা দেখলে আমাদের মনে কিছু ধারণা আসে যে লেখাটা কত স্মার্ট, স্ট্যান্ডার্ড, দুর্দান্ত, এই ধরনের লেখা আমরা কবে লিখতে পারবো, কত সুন্দর করে লেখাটা লিখেছে আসে, তাই না? তো আমাদের ধারণা কি, চলো আমরা আজকে থেকে লেখা শিখবো, শিখে যখন আমরা একদম প্রপারলি শিখবো তারপর থেকে আমরা হচ্ছে লেখা লিখবো, এটা হচ্ছে আমাদের ধারণা। কিন্তু এই ধারণাটা ভুল। বিষয়টা এমন না যে তুমি আগে শিখবা তারপরে লিখবা, ব্যাপারটা এমন না, বরং তোমাকে লিখতে লিখতে তারপরে তোমাকে শিখতে হবে। যেমন এখানে কি বলা হয়েছে, তোমরা অনেকেই আছো যারা মনে করো যে আমার শেখা শেষ হবে ঠিক তখন থেকে আমি লেখা শুরু করব। এটা একটা ভুল ধারণা, কারণ অসংখ্য রুলস মুখস্থ করে লেখা শেখা যায় না, বরং লিখতে লিখতে ভুল করতে করতে লেখায় দক্ষ হতে হয়। লেখা শিখতে হলে তোমাকে অবশ্যই ভুল করতে হবে। বিশ্বের নামকরা লেখকরাও লিখতে লিখতে বসে শত শত ভুল করে, তারা পারফেক্টভাবে লেখার চিন্তা করে না, বরং জাস্ট লিখে যায় এবং বারবার ভুল সংশোধনের মধ্য দিয়ে লেখাকে পারফেক্ট করে তোলে। তোমাদের পঠিত বই, পত্রিকা, বিভিন্ন ম্যাগাজিনে যেসব নির্ভুল লেখা দেখতে পাও সেগুলোতেও প্রথম দিকে অসংখ্য ভুল ছিল, বারবার সংশোধনের মধ্য দিয়ে তোমার সামনে পারফেক্টভাবে তুলে ধরা হয়েছে। এমন না যে এগুলো শুরুতেই পারফেক্টভাবে লেখা হয়েছে, এমনকি এই লেখাগুলোকে অসংখ্যবার প্রুফ দেখার মধ্য দিয়ে পারফেক্ট করার চেষ্টা করা হয়েছে। গুরুত্বপূর্ণ হলো ভুল করা কোনো অপরাধ নয়, বরং এটি হচ্ছে একটি শেখার প্রক্রিয়া। আমি আবারও বলছি, বরং ভুল করা কোনো একটা অপরাধ নয়, বরং এটি একটি শেখার প্রক্রিয়া। ইংরেজিতে বলা হয়, মেকিং মিস্টেক্স ইজ নট এ ক্রাইম, রাদার ইটস আ প্রসেস অফ লার্নিং। ইফ ইউ আর নট মেকিং মিস্টেক্স, ইউ আর নট ইভেন ট্রাইং। এই জন্য যারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হতে চাও তাদেরকে অনেক বেশি লেখার চর্চা করতে হবে, ভুল করতে হবে, প্রথমেই পারফেক্টভাবে লেখা নিয়ে মাথা ঘামাবে না। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের প্রথমে একটা ধারণা থাকে কি, আমরা পারফেক্টভাবে লিখব, এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। প্রথমবারই পারফেক্টভাবে লেখা নিয়ে মাথা ঘামাবে না। তোমার লেখা যেমনই হোক, প্রথমবার এটা নিয়ে টেনশন করার তোমার কোনো প্রয়োজন নেই। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র লিখে যাওয়া, শুধুমাত্র লিখে যাওয়া, শুধুমাত্র লিখে যাওয়া, এটা ছাড়া তোমার আর কোনো কাজ নেই। এখানে কি বলা হয়েছে, প্রথমবারই পারফেক্টভাবে
লেখা নিয়ে মাথা ঘামাবে না, কোনো একটা টপিক মনে করে মাথায় যা আসে তাই খাতায় লিখে ফেলতে হবে। শুরুতে গ্রামার, স্পেলিং, স্ট্যান্ডার্ড ভোকাবুলারি এইসব নিয়ে লেখা মানে চিন্তা করার কোনো দরকার নাই। শুধু লিখে যাবে, শুধু লিখে যাবে। প্রতিদিন অন্তত 1 পেজ করে লিখবে। প্রতিদিন অন্তত 1 পেজ করে অবশ্যই লিখবে। লেখার শুরুতেই তারিখ দিয়ে নিবে। তাহলে অতীতের লেখার সাথে তোমার বর্তমানের লেখার তুলনামূলক উন্নতি অনুধাবন করতে সুবিধা হবে। অর্থাৎ ধরো আজকে তুমি একটা তারিখ দিলা, আজকে কয় তারিখ, ধরো আজকে 8 তারিখ, 8 তারিখের একটা ডেটে 1 পেজ লিখলা, তারপরে 2 তারিখ 9 তারিখ লিখলা, 10 তারিখ লিখলা, 12 তারিখ লিখবা। তাইলে তুমি দেখবা তোমার একটা গ্র্যাজুয়াল একটা ইম্প্রুভমেন্ট হবে। অর্থাৎ ডেট দিয়ে লিখবা, প্রত্যেক দিন 1 পেজ করে লিখবা। মানে তুমি বানান ভুল হোক, তোমার বাক্য গঠন ভুল হোক, তোমার স্পেলিং ভুল হোক, তোমার সেন্টেন্স কনস্ট্রাকশন না হোক, তোমার এটা কোনো ম্যাটার করে নাই। তোমার মাথার মধ্যে যা আসবে, ইমিডিয়েট তোমার মাথায় যা আসবে, তোমার কাজ হচ্ছে তা লিখে যাওয়া, ইনস্ট্যান্ট লিখে যাওয়া। তোমার বড় বড় লেখক যাদেরকে দেখো, তারা প্রথমেই লিখে ফেলে মাথায় যা আসে। তারপরে তাদের এডিটর থাকে, প্রুফ রিডার থাকে, প্রুফ রিডার এবং এডিটের মধ্য দিয়ে তারপরে হচ্ছে এটা পারফেক্ট একটা পূর্ণাঙ্গ লেখা তোমাদের সামনে দেয়। পত্রিকাতে যে লেখাগুলো দেখো, এই লেখাগুলোর একই অবস্থা। অর্থাৎ এগুলোকে প্রুফ রিড করতে হয়, এডিট করতে হয়, বারবার প্রুফ রিডিংয়ের মধ্য দিয়ে, এডিটিংয়ের মধ্য দিয়ে তারপর হচ্ছে একটা ভালো লেখা তোমাদের সামনে উপস্থাপন করা হয়। এবং সবার শেষের যে লেখাটা, সেটা হচ্ছে যে, আবারও বলছি, শুরুতেই গ্রামার নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। অন্তত 30 দিন তারিখ দিয়ে নিয়মিত লিখতে থাকো, তাহলে তোমার লেখার মধ্যে পরিবর্তন দেখতে পাবে। তো তার মানে কি, আমাদের এই জিনিসটা একটু লিখো তো সবাই। এই জিনিসটা একটু কমেন্ট করো। এই জিনিসটা কি, এখানে কি বলা হয়েছে? শেখার পর লিখবো নয়, লিখতে লিখতে শিখতে হয়। এই জিনিসটা একটু মানে তোমরা নিজেরা একটু কমেন্টে লিখো যে শেখার পর লিখবো নয়, লিখতে লিখতে শিখতে হয়। এই জিনিসটা না, হয় নাই বাবা, হয় নাই। এই জিনিসটা লিখো, শেখার পর লিখবো নয়, লিখতে লিখতে শিখতে হয়। অর্থাৎ আমরা মনে করি কি, আগে শিখবো তারপর লিখবো। ব্যাপারটা এমন না। বরং যে কাজটা করতে হবে, তোমাকে লিখতে লিখতে তোমাকে প্রচুর ভুল করতে হবে। ভুলের মধ্য দিয়ে তারপরে হচ্ছে তোমার লেখাটাকে তুমি একটু রিফাইন্ড করতে হবে। সো পিপল who are in the class, please write these 2 lines down in your comment section, please. শেখার পর লিখবো নয়, লিখতে লিখতে শিখতে হয়। প্লিজ রাইট দিস 2 lines in your comment section. These 2 lines, these very 2 lines. শেখার পর লিখবো নয়, লিখতে লিখতে শিখতে হয়। Just 2 lines. Yes. শেখার পর লিখবো নয়, লিখতে লিখতে শিখতে হয়। Yes. I will not write after learning. I have to learn to write. ওকে ফাইন। এরপরে আসো তোমাদের বলো তো, আমি তোমাদের যদি জিজ্ঞেস করি, তোমাদের লাস্ট কয়েক বছর প্যারাগ্রাফ কি প্যারাগ্রাফ আসছে আমাকে একটু বলো তো। লাস্ট কয়েক বছর তোমার কি প্যারাগ্রাফ আসছে আমাকে বলো। প্যারাগ্রাফের নাম বলো, যে তোমাদের পরীক্ষায় কোন কোন প্যারাগ্রাফগুলো আসছে। কয়েকটা প্যারাগ্রাফের নাম বলো তো। তোমাদের পরীক্ষায় যে প্যারাগ্রাফগুলো আসছে, কয়েকটা প্যারাগ্রাফের নাম বলো দেখে। তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কেমন দেখেছো সেটা আমরা একটু দেখি। যে ওকে, একজন বলছে ডিফরেস্টেশন আসছে, তাই তো? ডিফরেস্টেশন আসছে, ওকে। ডিফরেস্টেশন, এনভায়রনমেন্ট পলিউশন আসছে, ফাইন। ডিফরেস্টেশন আসছে, এনভায়রনমেন্ট পলিউশন আসছে, তারপর আর কি আসছে দেখি। তারপর ডিফরেস্টেশন, এনভায়রনমেন্ট পলিউশন, তারপরে এটা ছাড়া আর কি আসছে? কিছু আসেনি? ডিফরেস্টেশন এবং এনভায়রনমেন্ট পলিউশন ছাড়া কিছু আসে নাই লাস্ট যত বছর ইয়া হয়েছে? এই ম্যান, অ্যাডোলেসেন্স আসছে। আর কি আসছে? তোমাদের এই কাজটা, তোমরা যখন ইউনিভার্সিটিতে যাবা, ইউনিভার্সিটিতে তুমি থিসিস লিখবা, তখনও তোমার
এই ক্লাসটা কাজে লাগবে। এই ক্লাসে তোমাদেরকে আজকে মানে বেসিক কিছু জিনিস বলবো। তুমি যদি আইএলস দাও, আইএলসের মধ্যে এই জিনিসগুলো কাজে লাগবে। তুমি যদি ধরো জিআরইতে লিখো, এসে লিখো, তখন এই জিনিসগুলো কাজে লাগে। ফাইন, তোমাকে যে কাজটা করতে হবে এই আজকের ক্লাসের মধ্যে, তোমাকে একদম মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যেই স্ট্যান্ডার্ডে তুমি ইভেন তোমার ইউনিভার্সিটি যাওয়ার পরে সেমিস্টারে যেভাবে লিখতে হবে, একটা কোয়েশ্চেন যেভাবে লিখতে হবে, ওই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আজকে মানে তোমাকে পড়ানো হবে। ফাইন, আচ্ছা, তোমরা যে কথাগুলো বলেছো, ডিফরেস্টেশন আসছে, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন আসছে, এই ধরনের প্যারাগ্রাফ ভর্তি পরীক্ষায় আসে না। এই ধরনের পরীক্ষায় আসবেই না, আসবেই না। ভর্তি পরীক্ষার প্যারাগ্রাফ আসার ধরনটা আলাদা। ভর্তি পরীক্ষায় প্যারাগ্রাফ আসার ক্ষেত্রে তোমার যেটা তোমার মানে খুব ইম্পর্টেন্ট বিষয়, তোমরা প্যারাগ্রাফের টপিকই বুঝো না। আমরা মাঝে মাঝে যেমন তোমরা স্কুল কলেজে পড়ে আসছো কি ডিফরেস্টেশন, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, তারপর হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন, তারপর হচ্ছে কি এগুলোই তো। এই ধরনের প্যারাগ্রাফ হচ্ছে তোমার স্কুল কলেজে এসএসসি এবং এইচএসসিতে আসতো, জিএসসিতে পাইছো, হয়তো পিএসসির জন্য পড়ছো, কিন্তু কিন্তু তোমার ভর্তি পরীক্ষায় এই ধরনের প্যারাগ্রাফ আসে না। ভর্তি পরীক্ষায় যে ধরনের প্যারাগ্রাফ আসে, ওই ধরনের প্যারাগ্রাফে অবশ্যই নো ফিমেল এডুকেশনে আসবে না, প্রাইস হাইক এই ধরনেরও না, এই ধরনের প্যারাগ্রাফ আসে না, না ফিমেল এডুকেশনও না, নো নো। দেখছো, অর্থাৎ তোমরা প্যারাগ্রাফের টপিকই বুঝো না। অর্থাৎ ভর্তি পরীক্ষায় যে প্যারাগ্রাফ আসে, ওই প্যারাগ্রাফের টপিকই তোমরা ধরতে পারো না। ভর্তি পরীক্ষায় এই ধরনের টপিকে আসে না। তাহলে ভর্তি পরীক্ষায় কীভাবে আসে? ভর্তি পরীক্ষায় যেই টপিক আসবে, এই টপিকের একটা কন্ট্রোলিং আইডিয়া থাকবে। কি থাকবে? কন্ট্রোলিং আইডিয়া। খেয়াল করো, ভর্তি পরীক্ষায় যেই প্যারাগ্রাফে আসুক না কেন, সেই প্যারাগ্রাফের কি থাকবে? একটা, খুব মনোযোগ দিয়ে দেখো, একটা কন্ট্রোলিং আইডিয়া থাকবে। কন্ট্রোলিং আইডিয়া, কন্ট্রোলিং আইডিয়া। এই কন্ট্রোলিং আইডিয়ার উপরে বেস করে তোমাকে প্যারাগ্রাফটা লিখতে হবে। খেয়াল করো, কন্ট্রোলিং আইডিয়ার উপরে বেস করে তোমাকে প্যারাগ্রাফটা লিখতে হবে। যেমন তুমি যদি এই প্যারাগ্রাফের দেখো, টপিকগুলো দেখো, যেমন দ্য ইফেক্টস অফ ফুড অ্যাডাল্টারেশন, দ্য ইফেক্টস অফ ফুড অ্যাডাল্টারেশন, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফের টপিক। এই প্যারাগ্রাফের টপিকে তোমাকে কি নিয়ে লিখতে বলা হয়েছে বলো তো? তোমাকে ফুড অ্যাডাল্টারেশন নিয়ে লিখতে বলা হয়েছে, নাকি দ্য ইফেক্টস নিয়ে লিখতে বলা হয়েছে বলো তো? কোনটা নিয়ে লিখতে বলা হয়েছে? এই প্যারাগ্রাফের মধ্যে তোমাকে এই ইফেক্টস নিয়ে লিখতে বলা হয়েছে। ইফেক্টস, এই প্যারাগ্রাফে কিন্তু তোমার ফুড অ্যাডাল্টারেশন নিয়ে লিখতে বলা হয় না। সুতরাং এই ক্ষেত্রে এই প্যারাগ্রাফের কন্ট্রোলিং আইডিয়া মানে সিআই মানে হচ্ছে কি? কন্ট্রোলিং আইডিয়া। তার মানে এই প্যারাগ্রাফটা পরবর্তীতে যাই লেখা হবে না কেন, এটা লেখা হবে কোনটা নিয়ে? এই ইফেক্টস নিয়ে লেখা হবে। তোমার এখানে ফুড অ্যাডাল্টারেশন জানতে চায় নাই, ফুড অ্যাডাল্টারেশন জানতে চায় নাই, বুঝছো? তাইলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা যে প্রবলেমটা করে, স্টুডেন্টরা হচ্ছে প্যারাগ্রাফের টপিকটাই বোঝে না। টপিকটা না বুঝে তখন তারা হচ্ছে কি ধুমাইয়া লেখা শুরু করে। এরপরে আসো আমাদের পরবর্তীতে যাই, যদি ধরো এই প্যারাগ্রাফের কন্ট্রোলিং আইডিয়া কোনটা বলো তো? সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট অফ দ্য মেগা প্রজেক্টস অন বাংলাদেশ, মেগা প্রজেক্টস অফ বাংলাদেশ হবে আর কি। এখানে বলো তো এক্ষেত্রে কোনটা হচ্ছে কন্ট্রোলিং আইডিয়া? এই প্যারাগ্রাফের কন্ট্রোলিং আইডিয়া কোনটা? এখানে বলা হয়েছে কি সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট অফ দ্য মেগা প্রজেক্টস অফ বাংলাদেশ। এটার কন্ট্রোলিং আইডিয়া কোনটা বলো? হুইচ ওয়ান ইজ দ্য কন্ট্রোলিং আইডিয়া? হুইচ ওয়ান ইজ দ্য কন্ট্রোলিং আইডিয়া? এটার কন্ট্রোলিং আইডিয়া কোনটা? সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট অফ দ্য মেগা প্রজেক্টস অফ বাংলাদেশ, এটা কন্ট্রোলিং আইডিয়া কোনটা? এখানে কি মেগা প্রজেক্টস নিয়ে লিখতে বলছে নাকি কি নিয়ে লিখতে বলছে বলো তো? এখানে কন্ট্রোলিং আইডিয়া কোনটা? আমি তোমাদের প্রশ্ন করেছি। ইয়েস, সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট। তো তার মানে দেখো, প্যারাগ্রাফের টপিকটা যদি অনেক বড় হয়, কিন্তু এক্ষেত্রে বেসিকলি তোমাকে লিখতে হবে সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট, অন্য কোনো ইম্প্যাক্ট নিয়ে লেখা যাবে না। তার মানে এটা হচ্ছে কন্ট্রোলিং আইডিয়া। তারপরে গ্রাফে দেখো হিউম্যান রাইটস ভায়োলেশনস, এখানে কন্ট্রোলিং আইডিয়া হচ্ছে এই ভায়োলেশনস নিয়ে লিখতে বলা হয়েছে। ভায়োলেশনস নিয়ে, রাইট, ভায়োলেশনস নিয়ে লিখতে বলা হয়েছে। তার মানে তুমি যাই লিখবা না কেন,
এই ভায়োলেশনস নিয়েই লিখবা। তারপরে দেখো এখানে কি বলা হয়েছে, দ্য রিজনস ওয়াই ইকোট্যুরিজম শুড বি প্রমোটেড, দ্য রিজনস ওয়াই ইকোট্যুরিজম শুড বি প্রমোটেড। তার মানে এখানে শুধুমাত্র এই রিজনসগুলাই নিয়ে লিখতে বলা হয়েছে, আর অন্য কিছু নিয়ে এখানে লেখা যাবে না, অন্য কিচ্ছু নিয়ে লেখা যাবে না। তার মানে এখানে কন্ট্রোলিং আইডিয়াটা হচ্ছে কি, দ্য রিজনস। তারপরে দেখো দ্য সিগনিফিক্যান্স অফ ফিমেল এডুকেশন ইন বাংলাদেশ। তার মানে কি এই ফিমেল এডুকেশনে লিখতে এটা বলবে না, বরং কি বলছে, দ্য সিগনিফিক্যান্স, দ্য অপরচুনিটিস, অথবা দ্য চ্যালেঞ্জেস হইতে পারে, দ্য প্রসপেক্টস হইতে পারে, দ্য প্রসপেক্টস অফ ফিমেল এডুকেশন, দ্য চ্যালেঞ্জেস অফ ফিমেল এডুকেশন, এই ধরনের টপিক হইতে পারে। ফাইন। তারপরে দেখো দ্য ওয়েজ অফ মেকিং লার্নিং জয়ফুল ইন চাইল্ডহুড, দ্য ওয়েজ অফ মেকিং লার্নিং জয়ফুল ইন চাইল্ডহুড, দ্য ওয়েজ অফ মেকিং লার্নিং জয়ফুল ইন চাইল্ডহুড। আচ্ছা, তার মানে কি দ্য ওয়েজ, এখানে মূল টপিকগুলো কি হবে, ওয়েজগুলো নিয়ে তোমার লিখতে হবে। কি কি ওয়েজ রয়েছে, যে ওয়েগুলোর মধ্য দিয়ে তুমি কি করতে পারো, একটা একটা মানে চাইল্ডহুডের লার্নিংটাকে কি করতে পারো, তুমি জয়ফুল করতে পারো, এই ব্যাপারটা নিয়ে এখানে কথা বলা হয়েছে। তারপরে কি বলেছে দেখো তো, দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ আরবান লাইফ। তার মানে এইখানে টপিক সেন্টেন্স কোনটা, কন্ট্রোলিং আইডিয়া। এইখানে কন্ট্রোলিং আইডিয়া হচ্ছে কোনটা, দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, এই দুইটা হচ্ছে কি তোমার কন্ট্রোলিং আইডিয়া, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। এরপরেরটা দেখো স্কোপস অফ হায়ার এডুকেশন ইন বাংলাদেশ। তার মানে এই ক্ষেত্রে কন্ট্রোলিং আইডিয়া কোনটা, এই ক্ষেত্রে কন্ট্রোলিং আইডিয়া হচ্ছে স্কোপস, অর্থাৎ হায়ার এডুকেশনের কি কি স্কোপস রয়েছে সেটা হচ্ছে এক্ষেত্রে কন্ট্রোলিং আইডিয়া। অর্থাৎ তোমার কন্ট্রোলিং আইডিয়াটাকে তোমাকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ একটা টপিক দিবে তোমাকে প্যারাগ্রাফ লেখার জন্য, এই প্যারাগ্রাফ টপিকটা দেখেই খুশি হয়ে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোলিং আইডিয়াটাকে খুঁজে বের করতে হবে, এবং কন্ট্রোলিং আইডিয়া খুঁজে ওই কন্ট্রোলিং আইডিয়াটাকে তোমাকে ফোকাস করতে হবে। ফাইন। এরপরে যে অনেকগুলো আছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে এই যে কিছু ব্যাপার আছে প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে। প্রথমত হচ্ছে ধরো একটা প্যারাগ্রাফ আসছে, দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া। প্যারাগ্রাফটা কি, ধরো দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, বুঝছো? দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে প্যারাগ্রাফ আসছে, রাইট? তাইলে এই প্যারাগ্রাফটা আমার প্রথম কাজ কি হবে, আমি যখন শিক্ষা অবস্থায় থাকবো আমার প্রথম কাজ কি হবে, দেখো আমার প্রথম কাজ হবে, ধরো দ্য ইম্প্যাক্টস অফ সোশ্যাল মিডিয়া, রাইট? আচ্ছা, এক্ষেত্রে আমরা জানি কন্ট্রোলিং আইডিয়াটা হচ্ছে কি, দ্য ইম্প্যাক্টস। এবার আমার কাজ হবে এই ইম্প্যাক্টসগুলোকে নিয়ে ভাবা, আমার কাজ হবে আবার ইম্প্যাক্টসগুলোকে নিয়ে ভাবা, চিন্তা করা। এই চিন্তা করার যে ধাপটা, এই চিন্তা করার ধাপটাকে আমরা নাম দিব ব্রেইন স্টর্মিং। কি নাম দিব? ব্রেইন স্টর্মিং। অর্থাৎ এই ধাপে আমাদের মাথার মধ্যে যা আসবে আমরা তা লিখে ফেলবো ব্রেইন স্টর্মিং ধাপে। অর্থাৎ ব্রেইন স্টর্মিং ধাপে আমরা চুজি হব না, আমাদের মাথার মধ্যে যা আসবে আমরা তাই লিখব। যেমন দ্য ইম্প্যাক্টস অফ তোমার সোশ্যাল মিডিয়াতে কি হইতে পারে, আমাদের হইতে পারে যেমন দ্য ইম্প্যাক্টস, এক নম্বর ইম্প্যাক্টস হইতে পারে এইটা আমাদের লাইফ কি করে, কিপস আপডেটেড, এটা আমাদের লাইফটাকে কি করে, আপডেটেড রাখে। এরপরে কি আমরা এই ক্ষেত্রে তুমি যখন ব্রেইনস্টর্ম করবা, এই ব্রেইনস্টর্ম করার ক্ষেত্রে তুমি কখনো চুজি হওয়া লাগবে না, তুমি একটা শব্দ ব্যবহার করতে পারো, একটা ফ্রেজ ব্যবহার করতে পারো, ইভেন একটা বাক্য লিখতে পারো। ব্যাপারটা বুঝছো? অর্থাৎ মাথায় যা আসে তুমি তাই লিখে ফেলবা। ফাইন। আচ্ছা, এক্ষেত্রে একজন বলছে আমাকে হেল্প করো তো, তোমরা ইম্প্যাক্টসগুলো নিয়ে কমেন্ট সেকশনে কিছু কিছু ইম্প্যাক্টস লেখো। যেমন কিপস আপডেটেড, একজনে লিখছে কিলিং টাইম, এটা হচ্ছে কি টাইম কিল করে। তারপরে একজন লিখছে কানেক্টিভিটি। তারপরে একজন লিখছে কি, এখানে কানেক্টিভিটি লিখছে। আচ্ছা, এবার আর কি হইতে পারে বলো তো, এরপরে কি হইতে পারে বলো তো আর কি হইতে পারে? তারপরে হইতে পারে যে ধরো আর কি, দ্য ইম্প্যাক্টস সোশ্যাল মিডিয়ার কি কি ইম্প্যাক্ট হইতে পারে, ইনক্রিজেস আওয়ার ফোন অ্যাডিকশন,
অথবা increases our phone addiction আমাকে মানে তুমি যত বেশি ব্রেনস্টর্ম করবা তোমার জন্য তত বেশি প্যারাগ্রাফটা লেখা সহজ হয়ে যাবে। তোমার কাজ হচ্ছে তুমি যখন প্রথমে প্রাইমারিলি ব্রেনস্টর্ম করবা তুমি অনেক কিছুই খুঁজে পাবা না। তুমি যখন প্রাইমারিলি ব্রেনস্টর্ম করতে যাবা তুমি অনেক কিছুই খুঁজে পাবা না। ফাইন। এরপরে হচ্ছে তুমি বলতে পারো এখানে সাইবার বুলিং হয়। কি হয়? সাইবার বুলিং। কি হয়? সাইবার বুলিং হয়, রাইট? এখানে সাইবার বুলিং করা হয়। তারপর হচ্ছে ডেস্ট্রয় আওয়ার অ্যাটেনশন এবিলিটি। এখানে কি বলা হয়েছে? ডেস্ট্রয় আওয়ার, সবাই নেগেটিভ নিয়ে লিখছে, পজিটিভ কিচ্ছু নাই। অ্যাটেনশন এবিলিটি। আচ্ছা আচ্ছা, তারপর আর কি হয় বলো তো? তারপর আর কি হয়? একজন বলছে অ্যাক্সেস টু ইনফরমেশন, A2I, অ্যাক্সেস টু ইনফরমেশন। ওকে, তারপরে এখানে আর কি করে আমরা যখন কি করি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তখন কি করা হয়? ম্যানিপুলেটস আওয়ার মাইন্ড। এটা কি করে? ইট ম্যানিপুলেটস আওয়ার মাইন্ড। ম্যানিপুলেটস হোয়াট? আওয়ার মাইন্ড। ম্যানিপুলেটস আওয়ার মাইন্ড। তোমার এই ব্রেনস্টর্ম পার্ট যত ভালো হবে তত তোমার প্যারাগ্রাফ লেখাটা তত বেশি উন্নত হবে। তুমি যত বেশি ভালো ব্রেনস্টর্ম করতে পারবা। এটা নট নেসেসারিলি যে এখন তুমি যখন অনার্স করবা, মাস্টার্স করবা, ইউনিভার্সিটিতে যাবা, পিএইচডি করবা, থিসিস করবা, যাই করো না কেন বাবা, তোমার এই ব্রেনস্টর্ম দিয়েই শুরু করতে হবে। এভরিথিং ইউ ডু ল্যাটার অন ইউর লাইফ অলওয়েজ তোমাকে শুরু করতে হবে কি? ব্রেনস্টর্ম দিয়ে। আচ্ছা, এরপরে তোমাকে কি, আর এটা আমাদেরকে কি করে? আমাদেরকে কেরিয়ার অপরচুনিটিস ক্রিয়েট করে। কেরিয়ার অপরচুনিটিস আমাদের জন্য কি করে? এটা ক্রিয়েট করে, অপরচুনিটিস। ওকে, এখানে স্পেলিং মিস্টেক, তারপর হচ্ছে সেন্টেন্স ওয়ার্ড, এসব কিছুই নিয়ে ভাবা লাগবে না। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে কি হয়? সোশ্যাল মিডিয়াতে এখানে অনেক বেশি ফেক নিউজও থাকে। কি থাকে? ফেক নিউজও থাকে। এরপর হচ্ছে কি? রেপিড কানেক্টিভিটি। তারপর হচ্ছে কি? কমিউনিটি ডেভেলপমেন্ট, তাই তো? কমিউনিটি ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে ই বিজনেস। কি আছে এখানে? ই বিজনেস, রাইট? ই বিজনেস। তার মানে দেখো তো, আমরা লেখাটাকে যখন প্রথমেই শুরু করেছিলাম আমাদের মাথায় কিছু আসছিল না। আমাদের মাথায় একদম ব্ল্যাঙ্ক ছিল, তাই তো? খুবই ব্ল্যাঙ্ক ছিল আমাদের মাথায় খুবই ব্ল্যাঙ্ক ছিল। আমরা কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তুমি যখন আরও চিন্তা করবা, প্রাইভেসি কনসার্নস, একজন বলছে কি? প্রাইভেসি কনসার্নস বলছে একজন, প্রাইভেসি কনসার্নস। অর্থাৎ তুমি যখন শুরু করবা প্রথমে তুমি কিছুই খুঁজে পাবা না, একদম তোমার মাথা ব্ল্যাঙ্ক থাকবে, একদম এমটি থাকবে, এমটি। আচ্ছা, কিন্তু তুমি দেখো তো, আমরা যখন অনেকক্ষণ ভাবলাম, অনেকক্ষণ চিন্তা করলাম, আমরা অনেকগুলো পয়েন্টস পাইলাম। এখানে পয়েন্টস পাইছো কয়টা? 1টা 2টা 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা। তুমি যদি আরও ভাবো তাহলে তুমি আরও পয়েন্টস পাবা। তুমি যদি আরও ভাবো তুমি অনেক অনেক বেশি পয়েন্ট পাবা। আচ্ছা, আমরা আপাতত এই জায়গায় চিন্তাটা থামাই। তাহলে একটা জিনিস খেয়াল করছো? তুমি একটা জিনিস দেখো তো, এই যে জিনিসটাকে তুমি সবগুলা দিয়ে যদি একটা একটা করে লাইন লিখো তাও তোমার প্যারাগ্রাফ হয়ে যাবে। কিন্তু এভাবে লাইন লিখবো না। এভাবে লাইন লিখলে তুমি ভালো মার্কস পাবা না। এবার একটা কাজ করি, এই ব্রেনস্টর্মিংয়ের পরে আমাদের পরবর্তীতে একটা ধাপ আছে, এই ধাপটাকে বলা হয় ড্রাফটিং। অর্থাৎ চলো এখানে আমরা এক টাইপের লিখবো না। এখানে আমরা আমরা যখন ধরো এখানে এই টপিকটা নিয়ে লিখলাম, এখানে আমরা দুই ধরনের তথ্য পাইলাম। এক ধরনের তথ্য যেমন কিপ আপডেটেড, এটা একটা পজিটিভ, তাই না? তারপর হচ্ছে কি? কানেক্টিভিটি, এটাও পজিটিভ। অ্যাক্সেস টু ইনফরমেশন, এটাও পজিটিভ। তারপর হচ্ছে কি? এরপর হচ্ছে কি? কমিউনিটি ডেভেলপমেন্ট, এটা পজিটিভ। ই বিজনেস, এটা পজিটিভ। তারপর হচ্ছে কেরিয়ার অপরচুনিটিস, পজিটিভ, তাই না? তারপর হচ্ছে রেপিড কানেক্টিভিটি, এটা হচ্ছে কি? পজিটিভ। অন দ্য আদার হ্যান্ড আরও কিছু জিনিস পাইলাম, সেটা হচ্ছে কি? আমরা নেগেটিভ, যেমন ডেস্ট্রয় আওয়ার টাইম, কিলিং টাইম, ইনক্রিজেস আওয়ার ফোন, সাইবার বুলিং, ম্যানিপুলেটিভ,
তারপর হচ্ছে প্রাইভেসি কনসার্ন, তারপর হচ্ছে কি ফেক নিউজ। তো আমরা এটা কাজ করতে পারি কিনা, আমরা বলতে পারি না কি কিনা, দ্য ইম্প্যাক্টস অফ সোশ্যাল মিডিয়া। দেয়ার আর টু টাইপস অফ ইম্প্যাক্টস অফ সোশ্যাল মিডিয়া। একটা হচ্ছে কি, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে পজিটিভ ইম্প্যাক্ট, একটা হচ্ছে পজিটিভ, আর আরেকটা হচ্ছে কি নেগেটিভ, নেগেটিভ ইম্প্যাক্ট। তাহলে দেখো তো আমরা লিখতে পারি কিনা দুইটা। তার মানে একটা কাজ করি আমরা, আমরা ইম্প্যাক্টসগুলোকে, ধরো ইম্প্যাক্টসগুলোকে মোটা দেখে দুইটা ভাগ করি। আমরা ইম্প্যাক্টসগুলোকে, এই যে দেখো ইম্প্যাক্টস, এই ইম্প্যাক্টসকে আমরা কি করলাম, দুই ভাগ করলাম, রাইট। একটা করলাম কি পজিটিভ, পজিটিভ, আরেকটা করলাম কি নেগেটিভ, নেগেটিভ। আবার পজিটিভের মধ্যে দেখো তো আমি কয়েকটা পয়েন্ট আনতে পারি, কয়েকটা পয়েন্ট আনতে পারি। আবার নেগেটিভের মধ্যেও আমি কয়েকটা পয়েন্ট আনতে পারি। দেন আমি কি করতে পারি, এই সবগুলাকে আবার একসাথে লিখতে পারি, রাইট। তার মানে দেখো তো আমি এই ব্যাপারটা কি হলো, তার মানে এই পজিটিভ কোথায় কি আনবো, ওই যে আমি ব্রেইন স্টর্মে যে পয়েন্টগুলো পাইছিলাম, ব্রেইন স্টর্মে এই পয়েন্টগুলো আমরা এখানে দিব। আমি ব্রেইন স্টর্মে যে পয়েন্টগুলো পাইছিলাম, রাইট, আমরা এখানে দিয়ে দেব, ফাইন। যেমন ব্যাপারটা বুঝছো কি বোঝো নাই? তার মানে আমরা শুরুতেই একটা লাইন লিখতে পারি, শুরুতেই আমরা একটা লাইন লিখতে পারি এভাবে। কি লিখতে পারি আমরা শুরুতেই? আমরা লিখতে পারি যে দেয়ার আর a number of positive and negative what impacts of social media. So there are a number of positive and negative impacts of social media. তুমি যখন এই লাইনটা পড়ছো, খেয়াল করো না, কম্পারেটিভ প্যারাগ্রাফস এর মতো লেখা যায়, এটা কম্পারেটিভ না, এটা কম্পারেটিভ না, এটা কোনো কম্পারেটিভ না, এটা ডিসক্রিপটিভ। তাহলে দেখো তুমি যখন প্রথমেই এই লাইনটা লিখছো, এই লেখার মধ্যে কি হয়ে যায়, there are some positive and negative impacts of social media। তার মানে পরবর্তীতে এই লাইনটা যেটা লিখছো, এই লাইনটাকে বলা হবে টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্সের মধ্যে খেয়াল করো, এই টপিক সেন্টেন্সের মধ্যে, এটা হচ্ছে একটা টপিক সেন্টেন্স, এই টপিক সেন্টেন্সের মধ্যে পুরা প্যারাগ্রাফটা কি নিয়ে লেখা হচ্ছে এই জিনিসটা থাকবে। এবং এই টপিক সেন্টেন্সের মধ্যে একটা কন্ট্রোলিং আইডিয়া থাকবে। এই যে পজিটিভ অ্যান্ড নেগেটিভ, এটা হচ্ছে কন্ট্রোলিং আইডিয়া, যেটা পুরা প্যারাগ্রাফটাকে কন্ট্রোল করবে। অর্থাৎ পরবর্তীতে যাই আসবে না কেন, এটা হচ্ছে কি তোমার এই পজিটিভ অ্যান্ড নেগেটিভ নিয়ে লিখতে হবে। ব্যাপারটা বুঝছো কি বোঝো নাই? ফাইন। তার মানে প্রথমে যেটা দাঁড়াবে, শুরুতেই আমাদের একটা সেন্টেন্স দিতে হবে, ওই সেন্টেন্সটাকে বলা হয় টপিক সেন্টেন্স। কি সেন্টেন্স? টপিক সেন্টেন্স। খেয়াল করো, একটা প্যারাগ্রাফের শুরুতেই একটা সেন্টেন্স থাকে, যে সেন্টেন্স হচ্ছে টপিক সেন্টেন্স। শুরুতেই এই টপিক সেন্টেন্সের মধ্যে কি থাকবে? এই টপিক সেন্টেন্সের মধ্যে কন্ট্রোলিং আইডিয়া থাকবে। এই কন্ট্রোলিং আইডিয়া কি করবে? এই কন্ট্রোলিং আইডিয়া পুরা প্যারাগ্রাফটাকে কন্ট্রোল করবে, পুরা প্যারাগ্রাফটাকে কন্ট্রোল করবে। অর্থাৎ পরবর্তীতে তুমি যাই লিখো না কেন, ওই কন্ট্রোলিং আইডিয়ার বাইরে লেখা যাবে না, ওই কন্ট্রোলিং আইডিয়াটাকে নিয়ে লিখতে হবে, ওই কন্ট্রোলিং আইডিয়াটাই নিয়ে লিখতে হবে। ফাইন। তুমি পরবর্তীতে যাই লিখো না কেন, ওই কন্ট্রোলিং আইডিয়াটা নিয়ে লিখতে হবে। ফাইন। যেমন তুমি তুমি বলতে পারো কি, তুমি বলতে পারো যে কিভাবে, যেমন কন্ট্রোলিং আইডিয়াতে কি ছিল? কন্ট্রোলিং আইডিয়াতে ছিল তোমার পজিটিভ এবং কি নেগেটিভ। এবার আসো, পরবর্তীতে যেই সেন্টেন্সটা দিতে হবে, এই সেন্টেন্সটা হচ্ছে সাপোর্টিং পয়েন্ট ওয়ান। সাপোর্টিং পয়েন্ট ওয়ানে কি লিখবা? ধরো তুমি শুরুতে যেটা ক্লেম করছো, ধরো একটা পজিটিভ দিক, তার মানে এখানে পজিটিভ দিক দিয়ে সেন্টেন্সটা লিখবা। সেন্টেন্সটা কি হইতে পারে? যেমন যা দ্য পজিটিভ aspect of social media includes কি includes পজিটিভ ইয়াতে, তখন এই জিনিসগুলো লিখবা। ফাইন। এরপর আসতেছে সাপোর্টিং পয়েন্ট টু। সাপোর্টিং পয়েন্ট টু, তুমি যদি কন্ট্রোলিং আইডিয়াতে জাস্ট দুইটা জিনিস নিয়ে লিখো, তাহলে এখানে সাপোর্টিং পয়েন্ট টুতে তুমি লিখবা কে? দ্য নেগেটিভ নিয়ে লিখতে হবে, দ্য
নেগেটিভ অ্যাসপেক্টস অফ সোশ্যাল মিডিয়া। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে তোমার কনক্লুডিং সেন্টেন্স। কি আসবে? কনক্লুডিং সেন্টেন্স। মনে রাখতে হবে কনক্লুডিং সেন্টেন্সে খুব মনোযোগ দিয়ে দেখো, কনক্লুডিং সেন্টেন্সে কিন্তু নতুন কিছু আসা যাবে না। কনক্লুডিং সেন্টেন্সে নর্মালি আমরা কি করি? আমরা নর্মালি সাজেশন দিই। কনক্লুডিং সেন্টেন্সে আমরা কি করি? নর্মালি সাজেশন দিই যে উই শুড অ্যাভয়েড সোশ্যাল মিডিয়া অথবা উই শুড বি ভিজিল্যান্ট রিগার্ডিং সোশ্যাল মিডিয়া, এগুলো লেখা যাবে না। কনক্লুডিং সেন্টেন্স মনে রাখতে হবে তুমি টপিক সেন্টেন্সে যা লিখবা, খেয়াল করো, তুমি টপিক সেন্টেন্সে যা লিখবা কনক্লুডিং সেন্টেন্সটা হবে সেটা রিপিটেশন। আবারও খেয়াল করো, তুমি টপিক সেন্টেন্সে যা লিখবা কনক্লুডিং সেন্টেন্স হবে সেটা রিপিটেশন। অর্থাৎ টপিক সেন্টেন্সে যদি লিখে থাকো দেয়ার আর টু টাইপস অফ ইম্প্যাক্টস, ঠিক কনক্লুডিং সেন্টেন্সও আসবে দেয়ার আর টু টাইপস অফ ইম্প্যাক্টস, তবে সেটা হবে কি তোমার ভিন্ন একটা ভাষায়, ভাষাটা থাকবে ভিন্ন, কিন্তু একই টপিক সেন্টেন্সে যা লিখছো কনক্লুডিং সেন্টেন্সে ঠিক তাই লিখতে হবে। এক্সট্রা কিছুই লেখা যাবে না, এক্সট্রা কিছুই লেখা যাবে না, এক্সট্রা কিছুই লেখা যাবে না। ফাইন। যেমন আমি মানে এখানে এখানে তোমার নর্মালি হচ্ছে কি আমরা কনক্লুডিং সেন্টেন্সে একটা সাজেশন দিতাম, একটা ইয়া করতাম, এগুলো করা যাবে না, এগুলো করাই যাবে না। যেমন ধরো আমরা একটা প্যারাগ্রাফ লিখলাম যে দ্য পার্সোনালিটি অফ ইউর ফাদার, দ্য পার্সোনালিটি, দ্য পার্সোনালিটি অফ ইউর ফাদার, রাইট, অফ ইউর ফাদার। আচ্ছা, দ্য পার্সোনালিটি অফ ইউর ফাদারের মধ্যে আমরা যদি ব্রেনস্টর্ম করি আমরা অনেক কিছু পাবো, অনেক কিছু পাবো, তাই না? কিন্তু আমরা একটা কাজ করলাম, ধরো আমার ফাদারের 3টা জিনিস নিয়ে লিখবো। আমি কী নিয়ে লিখতে পারি? আমরা ধরো আমার ফাদারের অনেস্টি নিয়ে লিখতে পারি, আমার ফাদারের ডেডিকেশন নিয়ে লিখতে পারি, আর আমার ফাদারের কী নিয়ে লিখতে পারি? ধরো ধরো অনেস্টি, ডেডিকেশন অ্যান্ড হোয়াট অ্যান্ড কী নিয়ে লিখা যায়? অনেস্টি, ডেডিকেশন অ্যান্ড হার্ডওয়ার্কিং, রাইট? যেমন আমরা বললাম শুরুতেই টপিক সেন্টেন্সটা আমরা লিখলাম কি টপিক সেন্টেন্সটা কি হবে? যেটা পুরো প্যারাগ্রাফটাকে কন্ট্রোল করবে। যেমন আমি লিখলাম যে মাই ফাদার what has number of significant characteristics, significant কি my father has number of significant characteristics such as honesty, তারপরে কি হার্ড ওয়ার্কিং অ্যান্ড ট্রুথফুলনেস, কি ট্রুথফুলনেস। আচ্ছা, এটা হচ্ছে টপিক সেন্টেন্স। অর্থাৎ একটা রিডার যখন প্রথমেই এই লাইনটা পড়বে, অর্থাৎ রিডার পরবর্তীতে তোমার যাই আসবে কেন অর্থাৎ আমরা বুঝে যাব পরবর্তীতে। অর্থাৎ একটা রিডার যখন এই লাইনটা পড়বে, ভাইয়া প্যারাগ্রাফ ফর্মালি লিখা যাবে, হ্যাঁ এটা ফর্মালি লিখতে হবে। একটা প্যারাগ্রাফ যখন একটা রিডার প্রথমেই এই লাইনটা পড়বে যে মাই ফাদার হ্যাজ নাম্বার অফ সিগনিফিক্যান্ট ক্যারেক্টারিস্টিক্স সাচ এজ অনেস্টি, হার্ডওয়ার্কিং অ্যান্ড ট্রুথফুলনেস, তোমার যেই কাজটা হবে পরবর্তীতে তুমি যাই লিখে না কেন এই অনেস্টি নিয়ে লিখতে হবে, হার্ডওয়ার্কিং নিয়ে লিখতে হবে এবং এই ট্রুথফুলনেস নিয়ে লিখতে হবে। এর বাইরে আর অন্য কোনো কিছুই নিয়ে লেখা যাবে না, অন্য নাথিং মিন্স নাথিং। যেমন তোমরা পরবর্তীতে, তার মানে এটার সাপোর্টিং পয়েন্ট 1 কী হবে? সাপোর্টিং পয়েন্ট 1-এ আসবে কি জানো? সাপোর্টিং পয়েন্ট 1-এ আসবে SP1-এ আসবে প্রথম লাইনে অনেস্টি ইজ দ্য ফার্স্ট কোয়ালিটি, অনেস্টি লিখতে হবে শুরুতেই। ফাইন। এরপরে কিভাবে সে অনেস্ট এইটা তুমি এখানে বুঝাবা, 3-4 লাইন এখানে লিখতে হবে তোমার বাবা কিভাবে অনেস্ট, রাইট? কারণ রিডার তো আর জানে না তোমার বাবা যে অনেস্ট। এরপরে আসবে তোমার সাপোর্টিং পয়েন্ট 2, তারপরে আসবে কি সাপোর্টিং পয়েন্ট 2। তাহলে সাপোর্টিং পয়েন্ট 2 কী দিয়ে লিখতে হবে? তোমার হার্ডওয়ার্কিং নিয়ে লিখতে হবে। শুরুতেই লিখতে হবে হার্ডওয়ার্কিং ইজ দ্য
সেকেন্ড কোয়ালিটি, রাইট? লিখে তোমার বাবা কিভাবে হার্ডওয়ার্কিং এই জিনিসটা তুমি 2-3 লাইনে বুঝাবা। এরপর আসবে সাপোর্টিং পয়েন্ট 3। সাপোর্টিং পয়েন্ট 3তে কী নিয়ে লিখবা? সেটা ট্রুথফুলনেস নিয়ে লিখতে হবে। কী নিয়ে লিখতে হবে? ট্রুথফুলনেস নিয়ে লিখে তোমার বাবা কিভাবে ট্রুথফুল এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। দেন আসবে কি তোমার কনক্লুডিং সেন্টেন্স। তাহলে কনক্লুডিং সেন্টেন্সে এখানে নতুন কিছু আনা যাবে না। আমরা নর্মালি যে কাজটা করি, আমরা নতুন কিছু নিয়ে আনা যাবে না, বরং এখানে একটা সামারি বসবে। সামারি কি? যে দিজ আর দ্য থ্রি কোয়ালিটিস দ্যাট মেক্স মাই ফাদার মোস্ট অনেস্ট পারসন বা ফেভারিট পার্সোনালিটি। কি? দিজ আর দ্য থ্রি কোয়ালিটিস দ্যাট মেক্স মাই ফাদার দ্য ওয়ান অফ মাই ফেভারিট পার্সোনালিটি। তো তার মানে একটা জিনিস দেখো তো এখানে কি হয়েছে, অর্থাৎ তোমার এই টপিক সেন্টেন্স এবং কনক্লুডিং সেন্টেন্স সেম, এই দুইটা সেন্টেন্স সেম। আর এই তিনটা সাপোর্টিং পয়েন্ট কি করলো, তোমার এই যে সাপোর্টিং পয়েন্ট 1, সাপোর্টিং পয়েন্ট 2 এবং সাপোর্টিং পয়েন্ট 3কে কী করলো, তোমাকে সাপোর্ট দিয়েছে। তার মানে একটা প্যারাগ্রাফের শুরুতেই তোমার যে কাজটা করতে হবে, তোমার শুরুতে ইন্ট্রোডিউস করাইতে হবে, শুরুতেই তুমি কি নিয়ে লিখতে যাচ্ছ, এবং শুরুতে যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটাকে বলা হবে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। কি সেন্টেন্স? ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বা টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সের পরেই আসবে তোমার সাপোর্টিং পয়েন্ট 1, সাপোর্টিং পয়েন্ট 2, সাপোর্টিং পয়েন্ট 3, তারপর হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। আমি তোমাকে কিছু প্যারাগ্রাফ দেখাই, হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে দেখো, আমি তোমাকে কিছু প্যারাগ্রাফ দেখাই। হ্যাঁ, দেখো তোমরা বলো তো একটু, দেখো এই প্যারাগ্রাফটা দ্য সলিউশন অফ সিভিক প্রবলেমস, যেমন বলো তো এই ক্ষেত্রে প্রথম সেন্টেন্সটাকে আমরা কি সেন্টেন্স দিব বলো তো? দ্য রেজুলেশন অফ সিভিক প্রবলেমস নেসেসিটিস ইফেক্টিভ কমিউনিকেশন, এডুকেশন অ্যান্ড টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন। এই সেন্টেন্সটাকে এটা কোন ধরনের সেন্টেন্স হবে বলো? এই সেন্টেন্সটাকে কোন ধরনের সেন্টেন্স বলা যায় বলো তো? The resolution of civic problems necessitates effective communication, education and technological integration. বলো এটা কোন ধরনের সেন্টেন্স? অর্থাৎ পরবর্তী মানে একটু মনোযোগ, এটা হচ্ছে টপিক সেন্টেন্স, রাইট? তার মানে এখান থেকে আমরা একটা ধারণা পাইলাম পরবর্তীতে প্যারাগ্রাফটা কি নিয়ে লেখা হবে বলো তো? কয়টা পয়েন্টে লেখা হবে বলো আমাকে, এই জিনিসগুলো অ্যান্সার দাও। পরবর্তীতে কয়টা পয়েন্ট নিয়ে লেখা হবে বলো? পরবর্তীতে কয়টা পয়েন্ট নিয়ে লেখা হবে বলো তো? এবং পয়েন্টগুলো কি কি? ওকে, এটা হচ্ছে টপিক সেন্টেন্স, রাইট? ওকে, এটা টপিক সেন্টেন্স। এবার বলো তো কয়টা জিনিস নিয়ে লেখা হবে? এখানে কয়টা সাপোর্টিং পয়েন্ট? 3টা। একটা হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন, একটা হচ্ছে এডুকেশন, আর একটা হচ্ছে কি টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন। এবার প্রথমেই দেখো প্রথম সাপোর্টিং পয়েন্টে কি করেছে, তার মানে এটা হচ্ছে টপিক সেন্টেন্স, এটা হচ্ছে কি তোমার টপিক সেন্টেন্স। ওকে, এবার ফার্স্টলি এস্টাবলিশিং ট্রান্সপারেন্ট কমিউনিকেশন চ্যানেলস বিটুইন লোকাল অথরিটিস। তার মানে দেখো সে প্রথমেই কিন্তু সাপোর্টিং পয়েন্ট 1-এ কি বলছে? ইফেক্টিভ কমিউনিকেশন, এটা হচ্ছে কি তার সাপোর্টিং পয়েন্ট 1। তাহলে দেখো তো এবার সে সাপোর্টিং পয়েন্ট 1টা আবার ব্যাখ্যা করতেছে কিনা। ট্রান্সপারেন্ট কমিউনিকেশন চ্যানেলস বিটুইন লোকাল অথরিটিস and the community is crucial. This can involve regular town hall meetings, online forums and accessible feedback mechanism, right? তো তার মানে এটা হচ্ছে কি তোমার সাপোর্টিং পয়েন্ট 1 SP1, এরপরে শুরু হয়েছে SP2 কি নিয়ে লিখবে? এডুকেশন নিয়ে লিখবে। দেখি তো সেকেন্ডলি promoting civic education programs help citizens understand their rights and responsibilities, fostering a more formal and engaged engage populace। তার মানে এটা হচ্ছে কি তোমার সাপোর্টিং পয়েন্ট 2। এরপরে দেখি লাস্টলি ইন্টিগ্রেটিং টেকনোলজি সাচ এস মোবাইল অ্যাপস, অনলাইন প্ল্যাটফর্মস স্ট্রিমলাইন্স দ্য ড্যাশ। ওকে, তার মানে এটা হচ্ছে কি তোমার সাপোর্টিং পয়েন্ট 3। এবার আসো কনক্লুশনটা। ইন কনক্লুশন, by enhancing communication, education and technology, communicators can
ওয়ার্ক টুগেদার টু অ্যাড্রেস অ্যান্ড ওভারকাম সিভিক চ্যালেঞ্জেস মোর ইফেক্টিভলি। দেখো তো এই যে টপিক সেন্টেন্সটা এখানে কনক্লুশন সেন্টেন্সে এখানে কি নতুন কোনো কিছু আসছে নাকি রিপিটেশন হয়েছে বলো? এখানে কি নতুন কিছু আসছে নাকি রিপিটেশন হয়েছে বলো? এখানে কি নতুন কিছু আসছে নাকি রিপিট হয়েছে? মানে তোমার টপিক সেন্টেন্সটা কি রিপিট হয়েছে নাকি নতুন কিছু আসছে? এখানে কি নতুন আইডিয়া কোনো কিছু আসছে নাকি রিপিট হয়েছে? আমাকে বলো এখানে কি নতুন কোনো আইডিয়া আসছে নাকি টপিক সেন্টেন্সটা ইয়া হয়েছে? রিপিট হয়েছে, মানে অর্থাৎ রিপিটেশন, মানে রিপিটেশন কি হয়েছে? পুরো সেন্টেন্সটা রিপিট হয়েছে নাকি আইডিয়া রিপিট হয়েছে আমাকে বলো? এখানে কি পুরো সেন্টেন্সটা রিপিট হয়েছে নাকি আইডিয়া রিপিট হয়েছে বলো তো? সেন্টেন্স রিপিট হয়েছে নাকি আইডিয়া রিপিট হয়েছে? তুমি ভাই ইউনিভার্সিটিতে যাবা না কিছুদিন পরে? ইউনিভার্সিটিতে যাবা, তোমার লেখা হচ্ছে হয়তো তুমি থিসিস লিখবা, তুমি কোশ্চেন অ্যান্সার লিখবা, তুমি বক্তব্য দিবা, তুমি বিতর্ক করবা, ডিবেট করবা, তুমি হচ্ছে ধরো কোনো আর্গুমেন্ট করবা, পার্লামেন্টে যাবা, তুমি যাই করো না কেন তোমার এই স্ট্রাকচারটাকে অনুসরণ করতে হবে। তুমি তোমার এই স্ট্রাকচারটা অনুসরণ করতে হবে। ওকে, আইডিয়াটাকে কি হয়েছে? রিপিট হয়েছে। আচ্ছা, এবার তোমাদের একটা কাজ দেই, তোমরা বলো তো আচ্ছা বলো তো এই যে আমাকে বলো মানে তোমার এই যে প্যারাগ্রাফের মানে এই মাই হোম টাউন অ্যান্ড মাই ইউনিভার্সিটি টাউনের মধ্যে এই প্যারাগ্রাফটা তোমার টপিক সেন্টেন্স কোনটা এবং টপিক সেন্টেন্সের মধ্যে কন্ট্রোলিং আইডিয়া কোনটা বলো? টপিক সেন্টেন্সের মধ্যে কন্ট্রোলিং আইডিয়া কোনটা বলো? এটা পড়ো, পরে আমাকে বলো এটা টপিক সেন্টেন্স কোনটা এবং টপিক সেন্টেন্সের মধ্যে কন্ট্রোলিং আইডিয়া কোনটা, যেটা পুরো প্যারাগ্রাফটাকে কন্ট্রোল করতেছে বলো। এটা মনোযোগ দিয়ে পড়ো, পরে এই উত্তরটা আমাকে দাও। এটা টপিক সেন্টেন্স কোনটা এবং টপিক সেন্টেন্সের মধ্যে কন্ট্রোলিং আইডিয়া কোনটা? ওই ফার্স্ট লাইনটা টপিক সেন্টেন্স, কিন্তু টপিক সেন্টেন্সের মধ্যে কন্ট্রোলিং আইডিয়া কোনটা? হুইচ ওয়ান ইজ দ্য কন্ট্রোলিং আইডিয়া বলো তো? কন্ট্রোলিং আইডিয়া হচ্ছে সেভারাল থিংস ইন কমন। ফার্স্ট লাইন, ইয়েস। দেখো, অর্থাৎ মাই হোম টাউন অ্যান্ড দ্য টাউন হোয়ার মাই ইউনিভার্সিটি সিচুয়েটেড হ্যাভ সেভারাল থিংস ইন কমন। অর্থাৎ এই যে লাইনটা এটা হচ্ছে একটা টপিক সেন্টেন্স, এটা হচ্ছে কি টপিক সেন্টেন্স, কিন্তু সেভারাল থিংস ইন কমন এই যে এই অংশটা আছে না, সেভারাল থিংস ইন কমন, এই সেভারাল থিংস ইন কমন এটা হচ্ছে একটা টপিক সেন্টেন্স, সরি এটা টপিক সেন্টেন্সের মধ্যে কন্ট্রোলিং আইডিয়া। অর্থাৎ পরবর্তীতে পুরা প্যারাগ্রাফটা কি কমন যে অংশগুলা এই কমন অংশগুলা নিয়ে লিখবে। তাহলে চলো আমরা দেখি কি কি কমন আছে। তাহলে কমন আছে কি কি? প্রথমত হচ্ছে বোথ আর স্মল অ্যান্ড সিচুয়েটেড ইন রুরাল কমিউনিটিস। তার মানে এই যে এটা হচ্ছে সাপোর্টিং পয়েন্ট 1, এটা হচ্ছে কি সাপোর্টিং পয়েন্ট 1, সাপোর্টিং পয়েন্ট 1। এবার দেখো এই সাপোর্টিং পয়েন্টগুলোকে সে কি করছে? সাপোর্টিং পয়েন্টগুলোকে এবার ব্যাখ্যা করছে। ফর এক্সাম্পল মাই হোম টাউন নীলগিরি হ্যাজ এ পপুলেশন অনলি ডেডে। এই যে দেখো এই পুরো অংশটাতে সে সাপোর্টিং পয়েন্ট 1কে ব্যাখ্যা করছে। এরপরে দেখো সে আবার দ্বিতীয় সাপোর্টিং পয়েন্ট এখানে রাখছে, এটা হচ্ছে সাপোর্টিং পয়েন্ট 1। এ সেকেন্ড ওয়ে ইন হুইচ দিস টু টাউনস আর সিমিলার ইজ দ্যাট দে আর বোথ লোকেটেড ইন রুরাল এরিয়াস। তারা হচ্ছে কি দুইটাই গ্রামের মধ্যে অবস্থিত। পরে তারা কি করছে এই জিনিসগুলোকে তারা হচ্ছে সাপোর্টিং পয়েন্ট 2তে ব্যাখ্যা করছে। এরপরে আবার আসো কনক্লুডিং সেন্টেন্স। তাহলে কনক্লুডিং সেন্টেন্সে কি বলছে দেখো তো? কনক্লুডিং সেন্টেন্সে কি বলছে?
In short, my hometown and my university town share similarities as they both are small and situated in rural communities. তার মানে দেখো ফার্স্ট লাইন অ্যান্ড সেকেন্ড কনক্লুডিং সেন্টেন্স এই দুইটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। হ্যাঁ, সেকেন্ড সেন্টেন্সেরও তো কন্ট্রোলিং আইডিয়া আছে, অবশ্যই আছে। সেটা হচ্ছে কি রুরাল কমিউনিটিস, অবশ্যই থাকবে বাবা, কন্ট্রোলিং আইডিয়া তো থাকবে স্যাম, কন্ট্রোলিং আইডিয়া ছাড়া তো হবে না। অর্থাৎ বোথ আর স্মল সিচুয়েটেড ইন রুরাল কমিউনিটিস, অর্থাৎ মানে দ্বিতীয় কন্ট্রোলিং আইডিয়াটা হচ্ছে কি, অর্থাৎ বোথ আর স্মল অ্যান্ড সিচুয়েটেড ইন রুরাল কমিউনিটিস, অর্থাৎ স্মল এবং রুরাল কমিউনিটিস নিয়ে পরবর্তীতে যা আছে লিখতে হবে। আচ্ছা, এরপরে আমি যদি তোমাদেরকে দেখাই, আচ্ছা এবার বলো এই প্যারাগ্রাফের ঢাকা অ্যান্ড সিলেট, এই প্যারাগ্রাফের তোমার কাজ হচ্ছে কি কন্ট্রোলিং আইডিয়াটা খুঁজে বের করা, কন্ট্রোলিং আইডিয়া খুঁজে বের করবা। আচ্ছা তারপরে হচ্ছে তারপরে বলবা এখানে টোটাল কয়টা আছে, মানে সাপোর্টিং ডিটেল পয়েন্ট আছে বলো, কয়টা সাপোর্টিং পয়েন্ট আছে বলো। তোমরা পুরো প্যারাগ্রাফটা পড়বা, প্যারাগ্রাফটা পড়ে প্রথমেই লিখবা কমেন্ট সেকশনে এভাবে লিখবা এখানে টপিক সেন্টেন্সের কন্ট্রোলিং আইডিয়া কোনটা, সাপোর্টিং পয়েন্ট 1 কোনটা, সাপোর্ট স্ট্রাইকিংলি ডিফারেন্ট, এটা হচ্ছে কন্ট্রোলিং আইডিয়া, ডিফারেন্ট ইন মেনি ওয়েজ, ইয়েস স্ট্রাইকিংলি ডিফারেন্ট ইন মেনি ওয়েজ, অর্থাৎ অনেকগুলো ওয়েতে তারা কি ডিফারেন্ট। এবার কয়টা সাপোর্টিং পয়েন্ট লিখছে বলো আমাকে, এখানে কয়টা সাপোর্টিং পয়েন্ট লিখছে। ওকে, ফিজিক্যাল সাইজ এটা হচ্ছে সাপোর্টিং পয়েন্ট 1, তারপরে স্ট্রাইকিংলি ডিফারেন্ট ইন মেনি ওয়েজ এটা কন্ট্রোলিং আইডিয়া, ওকে, কিন্তু মানে সাপোর্টিং পয়েন্ট কয়টা আছে বলো। সাপোর্টিং পয়েন্ট কয়টা আছে, ইয়েস সাপোর্টিং পয়েন্ট 2 হচ্ছে সাইজ অফ পপুলেশন, ইয়েস সাইজ অফ পপুলেশন, রাইট। তারপরে সাপোর্টিং পয়েন্ট 3 হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট, ইয়েস ন্যাচারাল এনভায়রনমেন্ট। climate, size of population, right? ওকে, তার মানে তোমাদের কাজ হচ্ছে কি দেখো, ইন্টারেস্টিং বিষয়। তার মানে আমরা যদি একটা স্ট্রাকচার বানাই, স্ট্রাকচার বানাইলে আমরা কি পাইছি, আমরা স্ট্রাকচার বানাইলে দেখো তো এটা পাই কিনা। তুমি একটা স্ট্রাকচার বানাও প্যারাগ্রাফের, একটা স্ট্রাকচার বানাইলে তুমি অলওয়েজ এই জিনিসটাই পাবা। অর্থাৎ খেয়াল করো, তুমি যদি স্ট্রাকচার বানাও তাহলে শুরুতেই পাচ্ছ একটা টপিক সেন্টেন্স, শুরুতে একটা টপিক সেন্টেন্স পাও, রাইট। এই টপিক সেন্টেন্সের মধ্যে কি থাকে, টপিক সেন্টেন্সের মধ্যে অবশ্যই একটা কন্ট্রোলিং আইডিয়া থাকে। তারপরে আমরা কি পাই, ফার্স্ট সাপোর্টিং সেন্টেন্স পাই, সেকেন্ড সাপোর্টিং সেন্টেন্স, থার্ড সাপোর্টিং সেন্টেন্স। ফার্স্ট সাপোর্টিং সেন্টেন্সের মধ্যে আবার কি থাকে, সাপোর্টিং ডিটেইল থাকে। সেকেন্ড সাপোর্টিং সেন্টেন্সের মধ্যেও কি থাকে, আবার ডিটেইল থাকে। থার্ড সাপোর্টিং সেন্টেন্সের মধ্যেও কি থাকে, আবার ডিটেইল থাকে। তারপর একটা কনক্লুডিং সেন্টেন্স থাকে, যেই কনক্লুডিং সেন্টেন্সটা হচ্ছে কি হয়, তোমার এই টপিক সেন্টেন্সের কি হবে, রিপিটেশন হবে। কি হবে, রিপিটেশন, রিপিটিআইটিআইওএন, টিআইটিআইওএন, রাইট, রিপিটেশন মানেটা হয়েছে, ওকে, রিপিটেশন হবে। কি রিপিটেশন হবে, আইডিয়াটা রিপিট হবে। ব্যাপারটা এমন কি না দেখো তো, আইডিয়া রিপিটেশন, তার মানে কন্ট্রোলিং আইডিয়া, সাপোর্টিং সেন্টেন্স 1, সাপোর্টিং সেন্টেন্স 2, সাপোর্টিং সেন্টেন্স 3, প্রত্যেকটা সাপোর্টিং ডিটেল থাকবে। তারপরে কি থাকবে, একটা কনক্লুডিং সেন্টেন্স থাকবে। বিষয়টা এমন কি না, বিষয়টা এমন কি না, তাই না, বিষয়টা তো এমন নাকি। ওকে, যেমন এই প্যারাগ্রাফটা তোমরা যদি দেখো, এই প্যারাগ্রাফটা দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া, দেখো তোমাদের আবার একটা কাজ দেই, দেখো তো এটা ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া। তোমরা একটা কাজ করো, প্রথমত হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে যাবা,
কমেন্ট সেকশনে একটা এই ধরনের ইয়া করবা, ধরো কন্ট্রোলিং আইডিয়াকে সিআই দিবা, সিআই দিয়া কন্ট্রোলিং আইডিয়াটা লিখবা, তারপরে SP1 লিখবা, SP2 লিখবা, যদি SP3 থাকে তাহলে SP3 লিখবা, দেন কনক্লুডিং সেন্টেন্সটা। এই স্ট্রাকচারটা যদি একজনও পারো একজন অন্তত লিখো, যদি একজন পারো একজন অন্তত লিখো, একজন পারলে একজন, অন্তত একজন যদি পারো তাহলে একজনই লিখো। পুরোটা আগে পড়ো, পড়ার পরে লিখো। Advantage and disadvantage, yes. Fatematu Zuhra Tonni. Last day I was Kumilla. আমি সবগুলাই দেখতেছি। ফাতেমাতু জোহরা তন্নি, আমি সবগুলাই দেখতেছি। আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছো। এই মেসেজটা তোমার পক্ষ থেকে আমাদের সড়ক পরিবহনের উপদেষ্টা মহোদয় PS হাসনাত স্যার যদি একটু আমাদের রোশন হাইওয়েজের চিফ ইঞ্জিনিয়ার এবং এসি অ্যাডমিন স্যারের কাছে পাঠায় তাহলে এটা হয়ে যাবে। ধন্যবাদ। Human interaction can create relationship, yes. Advantage, disadvantage depending on people, yes. শিক্ষা ব্যবস্থার এই ওকে, এক্সপ্যান্ডিং আইডিয়া অফ কমিউনিকেশন, রাইট। ওকে, এটা কাজ করে দেখো, আমরা এখানে একটা জিনিস খেয়াল করো, পুরো প্যারাগ্রাফটা। Social media is the fastest growing communication system that has both advantages and disadvantages, right? তার মানে এই যে অ্যাডভান্টেজেস, আমরা এটা প্রথম লাইনটা পড়ে দেখলাম, সেটা কি নিয়ে লিখবে? অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ নিয়ে লিখবে, রাইট? এবার চলো আমরা কনক্লুডিং সেন্টেন্সটা পড়ি। ওকে, কনক্লুডিং সেন্টেন্সটাকে, ইন কনক্লুশন ইট ক্যান বি সেড দ্যাট দ্য ইফেক্টস অফ সোশ্যাল মিডিয়া ক্যান বি গুড অর ব্যাড। এই যে দেখো, ক্যান বি গুড অর ব্যাড, ক্যান বি গুড অর ব্যাড, এই যে দেখো। তার মানে দেখো তো, শুরুতে লিখলো অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস, আর কনক্লুডিং সেন্টেন্সে লিখলো কি? ক্যান বি গুড অর ব্যাড, ক্যান বি গুড অর ব্যাড। তার মানে দেখো তো, এখানে আইডিয়াটা রিপিটেশন হয়েছে, অর্থাৎ টপিক সেন্টেন্সে যা লিখছে সেক্ষেত্রে কি হয়েছে? আইডিয়াটার রিপিটেশন হয়েছে। এখানে কিন্তু নতুন কিছুই লিখে নাই, এমন না যে নতুন নতুন কোনো আইডিয়া নিয়ে আসছে। কনক্লুডিং সেন্টেন্স আইসা তোমাকে কোনো সাজেশন দিচ্ছে, কোনো সাজেশন দেয় নাই কিন্তু। কনক্লুডিং সেন্টেন্সে টপিক সেন্টেন্সে যা লিখেছে, কনক্লুডিং সেন্টেন্সে কি করেছে? তার রিপিটেশন করেছে। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, চলো আমরা দেখি প্যারাগ্রাফের মধ্যে আমরা শুধুমাত্র কি পাবো? অ্যাডভান্টেজ পাবো এবং ডিসঅ্যাডভান্টেজ পাবো। ওকে, the very first thing we can look at is how social media makes human interaction much more convenient, right? তার মানে প্রথমটা অ্যাডভান্টেজ নিয়ে লিখছে, তোমার অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হচ্ছে কি? হিউম্যান ইন্টারাকশন, রাইট? অ্যাডভান্টেজটা কি? হিউম্যান ইন্টারাকশন। By expanding the idea of communication, moreover it allows people to find other similar interests, then can create relationship within the get to know culture, tradition and lifestyle. Apart from that, studies, research works, clarities etc made easier to use the okay. No news can be subdued in today's world social media. Also business, advertisement, employment has been stimulated social media. Okay, তার মানে
এই পুরো অংশটা, এটা পুরো অংশটা কি মিডিয়া, এই পুরো অংশটা হচ্ছে সাপোর্টিং পয়েন্ট 1। এই সাপোর্টিং পয়েন্ট 1 সে লিখেছে কি নিয়ে, অ্যাডভান্টেজেস নিয়ে। কি নিয়ে লিখেছে, অ্যাডভান্টেজেস। তার মানে পরেরটা এই যে হাওয়েভারের আগ পর্যন্ত, এই যে হাওয়েভারের আগ পর্যন্ত ইট হ্যাজ সাম সেটব্যাকস অ্যাজ ওয়েল। এই যে এই জায়গায় আসছে সে নেগেটিভিটি নিয়ে লিখছে। তার মানে পরবর্তী যে অংশটা সেটা হচ্ছে সাপোর্টিং পয়েন্ট 2। এই সাপোর্টিং পয়েন্ট 2তে কি নিয়ে লিখছে, সে নেগেটিভিটি নিয়ে লিখছে। এবং এই মাঝের যে সেন্টেন্সগুলো আছে, মাঝের সেন্টেন্সগুলো হচ্ছে কি তোমার সাপোর্টিং ডিটেইল, সেটা কি সাপোর্টিং ডিটেইল। আচ্ছা, এবার তোমাদের একটা কাজ দেই আমি, এবার তোমাদের একটা কাজ দিই। কাজটা হচ্ছে, ধরো আমি তোমাদের কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে দাগাই দিই, আমি তোমাদেরকে কিছু জিনিস আমি তোমাদেরকে মার্ক করি। কি কি মার্ক করব, ধরো আমি মার্ক করি, তোমরা এবার প্যারাগ্রাফটা পড়বা। তবে প্যারাগ্রাফটা পড়ার সময় কিছু কিছু শব্দ পড়বা না, হ্যাঁ। যেমন পড়বা না, আমি যদি বলি এই যেমন এটা পড়বা না, এই যে মোরবার আছে না, যেমন আমি আবার কি পড়বা না, এই যে মোরবার আছে না, এই যে মোরবার, মোরবার পড়বা না। আচ্ছা, মোরবার পড়বা না, তারপরে পড়বা না অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই যে অ্যাপার্ট ফ্রম দ্যাট পড়বা না। ইন আদার ওয়ার্ডস, এটা পড়বা না। তারপরে পড়বা না অলসো, এটা পড়বা না। এই যে হাউএভার, হাউএভার পড়বা না। এই যে সামটাইমস পড়বা না। তারপরে হচ্ছে এই যে এখানে ইন এডিশন আছে না, ইন এডিশন পড়বা না। ইন কনক্লুশন, এটা পড়বা না। তারপর হচ্ছে আচ্ছা, তোমরা এবার প্যারাগ্রাফটা পড়ো, কিন্তু প্যারাগ্রাফটা পড়ার পরে পড়বা যখন, এই শব্দগুলো তোমরা পড়বা না, জাস্ট রিডিং পড়ে যাও, জাস্ট রিডিং পড়ো, কিন্তু এই শব্দগুলো পড়বা না, বাট রিডিং পড়ো। যেমন রিডিং পড়ে আমরা, সোশ্যাল মিডিয়া ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং কমিউনিকেশন সিস্টেম দ্যাট হ্যাজ বোথ অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস টু ডিজাইন দ্য human interaction much more convenient, much more fast expanding. মনে মনে পড়ো, it allows people to find others and similar interests that can trade within the cultural lifestyle. তারপর হচ্ছে কি, studies research works has been way easier the use of social media. No news can be subdued social media. Business advertisement, it has some setbacks too. Oversharing, overexpression can be, people get attracted. Okay, পড়ো তো, নিজে নিজে একটু পড়ো, এগুলো ছাড়া পড়ো। পড়ছো নাকি পড়ো নাই, কোনটা ভালো লাগে, এগুলো দিয়ে পড়তে ভালো লাগে নাকি এগুলো ছাড়া পড়তে ভালো লাগে, বলো তো। এগুলো দিয়ে পড়তে ভালো লাগে নাকি এগুলো ছাড়া পড়তে ভালো লাগে। হ্যাঁ, আবার যে পড়ছো, এখন প্যারাগ্রাফটা যখন পড়ছো, এগুলো ছাড়া পড়তে ভালো লাগে নাকি এগুলো দিয়ে পড়তে ভালো লাগে। ছাড়া পড়তে ভালো লাগে না, অর্থাৎ এগুলো ছাড়া যখন আমরা পড়ি তখন কেমন যেন খাপছাড়া খাপছাড়া মনে হয়, কেমন যেন মিনিংলেস মনে হয়, কেমন যেন মনে হয় যে একটার সাথে একটা মিলতেছে না, বা একটার সাথে একটা তোমার খাপছাড়া খাপছাড়া, অথবা লবণ ছাড়া তরকারি। আমরা একটা ছিল না যে লবণ ছাড়া তরকারি, কেমন যেন এটা লবণ ছাড়া তরকারির মতো মনে হচ্ছে, তাই না। আচ্ছা, এই যে এই জিনিসগুলাকে বলা হয় কানেক্টর।
তুমি যদি কানেক্টর ছাড়া মনে হয়, ইয়েস, তুমি যদি কানেক্টর ব্যবহার না করো তাহলে তোমার লেখাটার যে গুরুত্ব, লেখাটার যে ট্রানজিশন, এই ট্রানজিশনটা বোঝা যাবে না। এই কারণে তোমার লেখায় অবশ্যই তোমাকে কানেক্টর ব্যবহার করতে হবে। অবশ্যই তোমাকে কানেক্টর ব্যবহার করতে হবে। তুমি যদি কানেক্টর ব্যবহার না করো তাহলে তুমি কি করবা না, তুমি মার্কস পাবা না, মার্কস অবশ্যই পাবা না। তাহলে যেমন তাহলে একটা প্যারাগ্রাফের কি দেখে একটা প্যারাগ্রাফের মার্কস দেয়? একটা প্যারাগ্রাফের মার্কস দেয়, দেখো প্যারাগ্রাফ স্ট্রাকচারের উপরে প্যারাগ্রাফের একটা মার্কস দেয়। খেয়াল করো, প্যারাগ্রাফ স্ট্রাকচার, প্যারাগ্রাফের স্ট্রাকচারে একটা প্যারাগ্রাফের মার্কস থাকে। এরপরে তোমার কানেক্টরসের ব্যবহারের উপরে, কানেক্টরের ব্যবহার উপরে প্যারাগ্রাফের একটা মার্কস থাকে। তারপরে প্যারাগ্রাফের একটা মার্কস থাকে তোমার যেটাকে আমরা বলি যে তোমার যে কন্টেন্টের উপর একটা মার্কস থাকে, কন্টেন্ট, যে লেখাটার ভাষাটা কেমন। এরপরে মার্কস থাকে তোমার গ্রামার, তোমার গ্রামারের উপরে মার্কস থাকে। অর্থাৎ এই 4টা জায়গায় আলাদা মার্কস থাকে। অর্থাৎ প্যারাগ্রাফ স্ট্রাকচার, অর্থাৎ তোমার প্যারাগ্রাফে কি থাকে, আছে কিনা, তোমার প্যারাগ্রাফে টপিক সেন্টেন্স আছে কিনা, তোমার প্যারাগ্রাফে কন্ট্রোলিং আইডিয়া আছে কিনা, তোমার প্যারাগ্রাফে সাপোর্টিং পয়েন্ট আছে কিনা, তোমার প্যারাগ্রাফে কনক্লুডিং সেন্টেন্স আছে কিনা, কানেক্টরের ব্যবহার তোমার প্যারাগ্রাফে আছে কিনা, তোমার প্যারাগ্রাফে কন্টেন্ট আছে কিনা, তোমার প্যারাগ্রাফে গ্রামার আছে কিনা। এই সবগুলোর উপরে তোমাকে মার্কস দেওয়া হয় কত, তোমার 10। কিন্তু আমরা মনে করি কি শুধু গ্রামারেই মনে হয় 10 দেওয়া হয়, আমরা মনে কি গ্রামারেই 10 দেওয়া হয়। হ্যাঁ, ক্রিয়েটিভিটির মার্কস তো কন্টেন্টের মধ্যে চলে আসে। এই যে সাদমান সাইফ, ক্রিয়েটিভিটির মার্কস তো তোমার কন্টেন্টের মধ্যে আসে না? ক্রিয়েটিভিটির মার্ক কন্টেন্টেই তো ক্রিয়েটিভিটি। তার মানে দেখো তো, তোমরা যে প্যারাগ্রাফ লিখতা তো প্রবলেম নাই, তো বেশি ইনফরমেশন লাগে না। তো এবার আসো, তাইলে আমাকে যদি প্রশ্ন করো একটা প্যারাগ্রাফ তাহলে কয় লাইনের হবে, এবার আসো আমাদের একটা কমন প্রশ্ন যে ভাই একটা প্যারাগ্রাফ কয় লাইন হবে। তাহলে চলো আমরা দেখি একটা প্যারাগ্রাফ কয় লাইন হয়। একটা প্যারাগ্রাফে ধরো টপিক সেন্টেন্স থাকলো, এই টপিক সেন্টেন্স হাইয়েস্ট হবে একটা সেন্টেন্স। ওকে, টপিক সেন্টেন্স ধরো, তারপর হচ্ছে সাপোর্টিং পয়েন্ট 1, তারপর হচ্ছে ধরো সাপোর্টিং পয়েন্ট 2, আবার হচ্ছে কি সাপোর্টিং পয়েন্ট 3, আর এদিক থেকে তোমার কি 1 2, তারপর হচ্ছে কি 3, আর এদিক থেকে হচ্ছে কি তোমার কনক্লুডিং সেন্টেন্স। ওকে, প্রত্যেকটা একটা করে। এবার এই সাপোর্টিং পয়েন্টের আন্ডারে ধরো এখানে সাপোর্টিং ডিটেল আছে তোমার দুইটা, এখানেও সাপোর্টিং ডিটেল 2টা, আবার এখানেও সাপোর্টিং ডিটেল কয়টা, 2টা। তাইলে টোটাল সেন্টেন্স হয় কয়টা আমি দেখি তো। টোটাল সেন্টেন্স হয় তোমার 1টা 2টা 3টা 4টা, তারপর হচ্ছে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, তোমার 11টা সেন্টেন্স হয়, সর্বোচ্চ 11টা সেন্টেন্স হয়, 11 থেকে 12টা সেন্টেন্স। একই খান তানজিদ আহমেদ সাদাত একই, এসেও একই টাইপেরই, এসেও একই জিনিস, একই। প্রথমে তোমার এখানে বলে টপিক সেন্টেন্স আর ওখানে বলে থিসিস স্টেটমেন্ট, অর্থাৎ প্যারাগ্রাফের সময় বলে টপিক সেন্টেন্স আর এসে লেখার সময় কি বলে থিসিস স্টেটমেন্ট। তার মানে একটা প্যারাগ্রাফ কখনোই 10 থেকে 11 লাইনের বেশি হবে না, 10 থেকে 11 লাইনের বেশি হবে না। বুঝছো নাকি বোঝো নাই? এই বুঝছো নাকি বোঝো নাই? একটা প্যারাগ্রাফ কখনোই 10 থেকে 11 লাইনের বেশি হবে না। এই বুঝছো বাঙ্গু জনতা, বুঝছো নাকি বোঝো নাই? তোমার স্কুল কলেজে, এবার বলো তোমার স্কুল কলেজের টিচাররা, এবার বলো তোমার স্কুল কলেজে তোমার টিচাররা শুধুমাত্র কি দেখে মার্কস দিতে, বলো কি দেখে মার্কস দিত স্কুল কলেজে টিচাররা? স্কুল কলেজে টিচাররা মার্কস দেওয়ার কিছু ক্রাইটেরিয়া ছিল। এক, ছেলে যদি ক্লাসে ফার্স্ট সেকেন্ড হয় তাকে অটোমেটিক একটু মার্কস বেশি দিত,
তারপর হচ্ছে তার গ্রামার যদি ভুল না থাকে তাহলে অটোমেটিক মার্কস দিত, এবং সে যদি অনেক বেশি লিখে তাহলে তাকে মার্কস দিত, রাইট? অর্থাৎ টিচারদের মার্কস দেওয়ার এগুলো ছিল ক্রাইটেরিয়া। টিচাররা এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে তাকে মার্কস দিত, কোয়ান্টিটি, সে কয় পেজ লিখছে। কিন্তু ইউনিভার্সিটি টিচাররা তোমাকে কয় পেজ লিখছে সেটা ম্যাটার না, তোমার প্যারাগ্রাফ স্ট্রাকচার আছে কিনা, টপিক সেন্টেন্স আছে কিনা, কনক্লুডিং সেন্টেন্স আছে কিনা, সাপোর্টিং পয়েন্টগুলো পর্যাপ্ত কিনা, সাপোর্টিং ডিটেল ঠিক আছে কিনা। ধরো তুমি টপিক সেন্টেন্স লিখছো একটা, তোমার কনক্লুডিং সেন্টেন্স লিখছো আরেকটা, এগুলো ম্যাটার করে না, এগুলো ম্যাটার করবেই না। যেমন ধরো আমি এই যে এখানে হচ্ছে কি এই যে কানেক্টরস ব্যবহার করতে হবে তোমাকে, কানেক্টরস, এই কানেক্টরসগুলো এখানে দেয়া আছে, প্রত্যেকটা কানেক্টরস এখানে আছে। এবার আসো, ওয়াই ইকোট্যুরিজম শুড বি প্রমোটেড। তাহলে দেখো ইকোট্যুরিজম কেন প্রমোট করতে হবে? ইকোট্যুরিজম শুড বি অ্যাক্টিভলি প্রমোটেড ইন বাংলাদেশ ডিউ টু ইটস immense potential for environmental conservation, economic growth and cultural preservation. তাহলে দেখো প্রথম লাইনেই, একদম প্রথম লাইনেই কি দিয়ে দিছে? টপিক সেন্টেন্স। এবার দেখো এবার ফার্স্ট সাপোর্টিং ডিটেলে কী নিয়ে কথা বলছে? তোমার এনভায়রনমেন্টাল কনজারভেশন নিয়ে কথা বলছে। সেকেন্ড সাপোর্টিং ডিটেলে ইকোনমিক, থার্ড সাপোর্টিং ডিটেলে কি? কালচারাল প্রিজার্ভেশন, দেন কনক্লুডিং সেন্টেন্স, রাইট? ও হ্যাঁ, প্রাইভেট পড়লেও একটা মার্কস দিত, ইয়েস, হ্যাঁ, গুড গুড, খান তামজিদ আহমেদ, হ্যাঁ, স্যারের কাছে যদি প্রাইভেট পড়ে স্যার মার্কস বাড়াই দিত, এই তুই আমার কাছে আসিস বা মার্কস পাইতেছিস না, ওকে ফাইন, তুই আমার বিকালের ব্যাচে চলে আসিস, তুই বিকালের ব্যাচে আসবি, তোর মার্কস বাড়াই দেয়। দেখা যেত কি স্যারের কোচিংয়ে ভর্তি হইলে মার্কস বাড়াই দিত। তো স্যারের কাছে এগুলো ছিল মার্কস বাড়ানোর রুব্রিক্স, তাই না? এগুলো ছিল মার্কস বাড়ানোর রুব্রিক্স। ওকে, তার মানে হচ্ছে তাহলে ঘটনা দাঁড়াইলো কি? আমাদের লেখা নিয়ে কিছু ভুল ধারণা আছে। আমাদের লেখা নিয়ে কি ভুল ধারণা হচ্ছে কি? যে ভুল ধারণা হচ্ছে কি, যত বড় লেখা হবে তত বেশি নম্বর, রাইট? যত বেশি লেখা তত বেশি নাম্বার। কিন্তু আমাদের সঠিক যে ধারণাটা সেটা হচ্ছে কি, অপ্রাসঙ্গিক বেশি লেখা নম্বর না বাড়িয়ে বরং কমায়। সুতরাং যতটুকু প্রাসঙ্গিক ঠিক ততটুকুই লিখবে। 2, যত বেশি কমপ্লেক্স তত বেশি নম্বর, এটা একটা ভুল ধারণা। যত বেশি সাবলীল তত বেশি নম্বর। আবার ভুল ধারণা কি, যত বেশি কঠিন ভোকাবুলারি তত বেশি নম্বর, এটা একটা ভুল ধারণা। যত বেশি সাবলীল ভোকাবুলারি তত বেশি নম্বর, রাইট? সো এগুলো হচ্ছে, তো এখানে বিভিন্ন টাইপসের প্যারাগ্রাফস আছে, এই প্যারাগ্রাফসগুলো এখানে তোমাকে পড়ানো হয়েছে, তুমি জাস্ট দেখে নিবা তাইলেই হবে। এরপরে হচ্ছে আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফস আছে। আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফস সুন্দর করে দেওয়া হয়েছে, তোমার স্ট্রাকচারটা দেওয়া হয়েছে, তুমি বুঝে যাবা। এখানে স্ট্রাকচার আছে, ইন্ট্রোডাকশন থাকবে দুই সেন্টেন্স, ইউর আর্গুমেন্ট থাকবে 1 সেন্টেন্স, সাপোর্ট ফর ইউর আর্গুমেন্ট থাকবে 3 to 5 সেন্টেন্স, দ্য অপোজিং ভিউ পয়েন্টস থাকবে 1 সেন্টেন্স, কাউন্টার আর্গুমেন্ট উইথ সাপোর্ট 3 to 5 সেন্টেন্স, দেন কনক্লুশন থাকবে 2 সেন্টেন্স, রাইট? হ্যাঁ, সিম্পল সেন্টেন্সেই লিখো। হ্যাঁ হ্যাঁ, বউর সাথে ঝগড়া করলে সে তো মার্কস পাইতোই না। হ্যাঁ, তোমার ক্লাস করা হবে। আচ্ছা, এরপরে দেখো, এবার আসো ফর্মাল ইনফর্মাল ওয়ার্ডস। তোমাদেরকে বলছিলাম আমি তোমাদের ফর্মাল ইনফর্মাল ওয়ার্ডসগুলো দিয়ে দিব। এখানে ফর্মাল ইনফর্মাল ওয়ার্ডসগুলো আছে, এখানে ফর্মাল ইনফর্মাল ওয়ার্ডস। অর্থাৎ এই লেকচার শিটের মধ্যে তুমি সব পাবা, এই লেকচার শিটের মধ্যে তোমার সব কিছুই আছে, মানে আলাদা করে আর কোনো মানে লেকচার শিট ফলো করা লাগবে না। তুমি যদি এই লেকচার শিটটাই ফলো করো, আলাদা করে অন্য লেকচার শিট আর ফলো করা লাগবে না। প্যারাগ্রাফের জন্য, প্যারাগ্রাফে এতটুকুই এনাফ। তুমি যদি প্যারাগ্রাফের জন্য আর কিচ্ছু করা লাগবে না, প্যারাগ্রাফের জন্য এতটুকুই এনাফ, আর কিচ্ছু করা লাগবে না। প্যারাগ্রাফের জন্য এতটুকুই এনাফ, আর কিচ্ছু করা লাগবে না। তোমরা বিউপির জন্য যারা প্রস্তুতি নেবা, তোমরা একটা কাজ করতে পারো। তোমরা একটা প্লে লিস্ট আছে, আমি দেখি তো একটু প্লে লিস্টটা তোমাদের এখানে আছে কিনা, আমি একটু ইউটিউবে আছে কিনা দেখি। একটা প্লে লিস্ট আছে, আমি একটু ওয়েট করো। প্লে লিস্ট এখন ইউটিউবে অ্যাভেলেবেল কিনা আমি একটু দেখি। ওকে ওকে
আচ্ছা, তোমরা স্কুল অফ এক্সিলেন্সের একটা ইয়ে আছে, ইউটিউব চ্যানেল আছে, স্কুল অফ এক্সিলেন্স, সার্চ করবা। সার্চ করে ওখানে প্লে লিস্টে যাবা। প্লে লিস্টে গিয়ে তুমি টোফেলের সহজ সমাধান, একটা প্লে লিস্ট আছে টোফেলের সহজ সমাধান। ওখানে তোমার 6টা ক্লাস আছে, 6টা ক্লাস টোফেলের সহজ সমাধান, 1 2 3 4 5 6। এই 6টা ক্লাস কয় ঘন্টার? 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা, 4.5 ঘন্টা, 5 ঘন্টা, 6.5 ঘন্টা, 7 ঘন্টা, 7.5 ঘন্টার মতো 6টা ক্লাস। মানে টোফেলের যত প্রশ্ন আছে, যত প্রশ্ন, সব প্রশ্নগুলো তোমার ডান। সব প্রশ্ন, সব প্রশ্ন। না না, গণা গটা ওয়ানা এগুলো ইউজ করা যাবে না, এগুলো ইউজ করাই যাবে না, একদম করা যাবে না। তার মানে দেখো আমি কি বললাম, পাইছো কিনা দেখো। স্কুল অফ এক্সিলেন্স, স্কুল অফ এক্সিলেন্সের ইউটিউব চ্যানেলে যাবা। ইউটিউব চ্যানেলে গেলে তুমি দেখবা ওখানে একটা আলাদা করে প্লে লিস্ট করা আছে। প্লে লিস্টের মধ্যে তুমি একটা ইয়া পাবা, কী যেন বলে, তুমি দেখবা একটা টোফেলের সমাধান আছে। 6টা ক্লাসের মধ্যে টোফেলের যতগুলা ইয়া আছে, কী যেন বলে, তোমার টোফেলের যতগুলা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনগুলো কমপ্লিট করানো হয়েছে। তুমি যদি পরীক্ষার আগে এই টোফেলের কোয়েশ্চেনগুলো কমপ্লিট করে ফেলো, তোমার আর গ্রামার নিয়ে প্যারা খাবা না, গ্রামার তোমার জন্য ডান হয়ে যাবে। এবং ওখানে তুমি দেখবা বিউপি রিলেটেড কিছু ক্লাস আছে, এগুলো করে নিবা। আর আমি তো অন্যান্য ক্লাস নিবই। ফাইন, পাইছো কিনা? আসে না, পাইছো কিনা দেখো তো, আছে কিনা দেখো তো। তুমি দেখো একটা ইয়ে আছে, প্লে লিস্টই আছে, দেখো একটা প্লে লিস্ট আছে। ওকে, এই প্লে লিস্টটাকে যদি করে ফেলো, তুমি দেখবা এখানে মানে তোমার ইয়ে আছে। ধরো আমি প্লে লিস্টটাকে ইয়ে করতেছি, আমি প্যারাগ্রাফের জন্য এতটুকুই এনাফ, আর কিচ্ছু করা লাগবে না। তোমরা ভিউপির জন্য যারা প্রস্তুতি নেবা, তোমরা কাজ করতে পারো। তোমরা একটা ইয়ে প্লে লিস্ট আছে, আমি দেখি তো একটু প্লে লিস্টটা। তো ইয়েস, প্লে লিস্টে যদি থাকে তাহলে প্লে লিস্টের লিঙ্কটা একটু কমেন্ট করে দিতে পারো। ইয়েস, এই প্লে লিস্টটা যদি লিঙ্কটা ইয়া করো, তাইলেই তুমি দেখবা যে এখানের সবগুলা টোফেলের সমাধান আছে। এখানে টোফেলের সমাধান আছে, তাইলে তুমি দেখবা এই সমাধানগুলা করে নিবা। তাইলে আপাতত দেখা যাচ্ছে কি তোমার মোটামুটি তোমার ইয়া হয়ে যাবে। এটা প্লে লিস্ট। ইয়েস, এখানে 6টা ক্লাস আছে, এই 6টা ক্লাস করে ফেলবা, এই 6টা ক্লাস করে ফেলবা, রাইট? ওকে ফাইন। সো এই 6টা ক্লাস যদি করো, তাহলে তুমি দেখবা তোমার যত কঠিন কঠিন যা যা ঝামেলা টামেলা আছে, এগুলা তোমার ডান হয়ে যাবে, বুঝছো? আমি এখন তো সময় পাই না, তো রেগুলার বেসিসে হচ্ছে একদম একটা একটা করে ধরে ধরে ক্লাস করানোর জন্য। তো তুমি যদি ওই প্লে লিস্টটা কমপ্লিট করে ফেলো, তো তোমার জন্য অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। ফাইন। আচ্ছা, প্যারাগ্রাফে এবার আসো। প্যারাগ্রাফে কিছু কিছু জিনিস করা যাবে না, মানে এগুলো যদি করো প্যারাগ্রাফে, তাইলে তুমি এগুলাতে মারা খাবা, এগুলা করাই যাবে না। এগুলো যদি করো তাহলে কিন্তু কট খাবা প্যারাগ্রাফের ক্ষেত্রে। যেমন কি কি করা যাবে না, চলো আমরা একটু দেখি। 1 নম্বর বিষয় প্যারাগ্রাফের ক্ষেত্রে করা যাবে না যেটা, সেটা হচ্ছে কখনোই ফ্র্যাকশন ব্যবহার করা যাবে না। ফ্র্যাকশন, খেয়াল করো, ফ্র্যাকশন। ফ্র্যাকশন বলতে আমি বুঝাচ্ছি যে আমরা লিখি না, ধরো এটা এটা ক্রস, এটা লেখা যাবে না। বরং কি লিখতে হবে, যেমন লিখতে হবে আই অ্যাম। কখনোই লেখা যাবে না যে কান্ট, এটা লেখা যাবে না। লিখতে হবে কি ক্যান নট। কি লিখতে হবে? ক্যান নট। কখনোই লেখা যাবে না ওয়ানা, এগুলো ভুল। লিখতে হবে কি ওয়ান্ট টু, অর্থাৎ ফুল ফর্মে লিখতে হবে, বুঝছো? ফুল ফর্ম, শর্ট ফর্মে লেখা যাবে না কখনোই, মানে কখনোই শর্ট ফর্ম ফুল ফর্মে লেখা যাবে না, শর্ট ফর্মে লিখতে হবে। সাদমান সাইফ, সাদমান সাইফ তুমি একটা কাজ করবা, আমি তো তোমাকে বললাম ওই প্লে লিস্টের ক্লাসগুলো একটু করে ফেলবা, এই ক্লাসগুলো করে ফেলবা। আমি শিওর এগুলো তোমাকে খুব অনেক বেশি বেনিফিটেড করবে, অনেক বেশি বেনিফিটেড করবে। ফাইন, অনেক বেশি বেনিফিটেড করবে। তুমি যদি দেখো যে এই ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে করে ফেলো, 6টা ক্লাস, 6টা ক্লাস করে ফেললে তোমার পুরো গ্রামারটা রিভিশন হয়ে যাবে, পুরা গ্রামার রিভিশন হয়ে যাবে এই 6টা ক্লাস করলে। হ্যাঁ নাসির ভাই, আচ্ছা 16 তারিখে কি প্রোগ্রাম করবা? আমরা
আমরা তো হচ্ছে 10 তারিখেরটা নিয়ে ভাবতেছি, আর ওইটাতে আমরা ওই যে শহীদি মার্চের মতো কিছু একটা করব। কিন্তু বড় আকারে না, আমরা কম্বাইনলি করবো ওইটা। চলো কম্বাইন নিয়েই করি, চলেন। কম্বাইনলি করলে শহীদ মিনার থেকে আমরা যদি যাত্রাবাড়ি পর্যন্ত একটা মার্চ দিতে পারি 10-20 হাজার মানুষের, বিএনপি তো ধরো বড় আকারেই করবে, ওটার আগে যদি আমরা মোটামুটি একটা লেভেলের যদি না দিতে পারি তাহলে ঝামেলা হয়ে যাবে। ওকে, করলাম, সমস্যা নেই। 10 তারিখে কি করতেছো? ওই যে আমরা ইয়া করব, ওই কি যে হিউম্যান চেইন, কি যে পথ, কি বলে, শোভাযাত্রা না কি বলে এটাকে? ওই যে যেটা হলো সাজাইতেছে ইয়ার রিজওয়ান খাতরা ওইটা। হ্যাঁ, আমরা জাহিদ দেশ আমরা একসাথে করতেছি ভাই। ও আচ্ছা আচ্ছা। আর তুলিয়াবার প্রোগ্রামে যাবা? হ্যাঁ, ওই হ্যাঁ, নিয়ে আসতেছে হ্যাঁ, আমরা ওই প্রোগ্রামটা করার কথা, এটা করে সরকারের লয়ে গেল। হ্যাঁ, ওইখান থেকে একদম তুলিয়াপার প্রোগ্রামে আমরা চলে যাবো আর কি। ও আচ্ছা 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 আচ্ছা, মানে ওই তোমরা মানে সবাইকে নিয়ে তুলিয়াবার প্রোগ্রামে যাবা? জি, 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 জি। আচ্ছা, তাহলে আমি আজকে ওই আমাদের জেনারেল মিটিং আছে, এটাতে আমি প্রস্তাবনা উঠাবো এই বিষয়টা নিয়ে। কম্বাইন করেন ভাই, কম্বাইন করেন 16 ডিসেম্বর। You need to actually take over the uh, essence of this 16 December. সেটা করা যায়, 15 ডিসেম্বর করলে মনে হয় মিডিয়া কভারেজটা ভালো পাওয়া যেত। 5th, 16 তারিখে বড় আকারে। ওকে, দেখেন কোনটা আমাকে জানাইন। হ্যাঁ, ঠিক আছে, ওকে। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমরা এই কাজগুলো কখনোই করব না, এবং ফর্মাল ইনফর্মাল ওয়ার্ডসের যে ব্যবহার, ফর্মাল ইনফর্মাল ওয়ার্ডসে আমি ব্যবহারগুলো তোমাদেরকে আমরা দেখাইছি। ফর্মাল ইনফর্মালসের কীভাবে ব্যবহার করতে হবে, তারপর হচ্ছে অ্যাক্টিভ না লিখে আমরা পেসিভে লিখবো। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা করব। আর দয়া করে ওই 6টা ক্লাস তোমরা করবা, ওই 6টা ক্লাস অবশ্যই অবশ্যই তুমি করবা। করলে তুমি দেখবা যে তোমার পুরাটা রিভিশন হয়ে গিয়েছে, পুরাটা রিভিশন হয়ে যাবে। তাইলে তোমার আর প্যারা খাবা না, তোমাদের যেমন একটা প্যারা আসছে না, এই প্যারাটা তখন আর থাকবে না। এই 6টা ক্লাস অবশ্যই অবশ্যই তুমি করবা। হ্যাঁ, তাহলে দেখবা এখন যে প্যারাটা আছে, প্যারাটা থাকবে না, তোমার সবটা রিভিশন হয়ে যাবে, পুরাটাই রিভিশন হয়ে যাবে। ফাইন, তাহলে প্যারাগ্রাফের জন্য এই স্লাইডটাই যথেষ্ট। এই স্লাইডটা আবার পড়বা, খুব মনোযোগ দিয়ে করবা। তাহলে খুব মনোযোগ দিয়ে করলে তোমার জন্য মানে ইয়ে হয়ে যাবে। তাহলে আমি স্লাইডটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে ক্লাস শেষে। ওকে, ফাইন। এই স্লাইডটা একটু মনোযোগ দিয়ে আবার পড়বা। হ্যাঁ, আবার পড়বা। তার মানে আমরা যদি রিভিশন দিই, প্রথমে কি পেলাম? প্রথমে আমাদের প্যারাগ্রাফের যে কাজটা করতে হবে, আমাদের কন্ট্রোলিং আইডিয়াটা খুঁজে বের করতে হবে। কন্ট্রোলিং আইডিয়াটা খুঁজে বের করে ওখানে ব্রেনস্টর্ম করে কিছু পয়েন্টস আমরা জেনারেট করব। পয়েন্টসগুলো জেনারেট করে এরপর আমরা কাজ করবো কিনা, টপিক সেন্টেন্স লিখবো। ওই টপিক সেন্টেন্সের মধ্যে কন্ট্রোলিং আইডিয়া থাকবে। এটাকে আমরা সাপোর্টিং পয়েন্টে কয়েকটাতে ভাগ করব। 2টা হইতে পারে, 3টে হইতে পারে, 4টা হইতে পারে। নট নেসেসারিলি যে একটাই হবে বা 10টা বানাইতে হবে এমন না। 2টা লিখো, কিন্তু এই 2টাকে পর্যাপ্ত সাপোর্টিং ডিটেল দাও। দেন কনক্লুডিং সেন্টেন্স লিখো। এবং লেখার মধ্যে অবশ্যই অবশ্যই তুমি ব্যবহার করে কি, ট্রানজিশনাল ওয়ার্ডস ব্যবহার করো। তুমি যে ট্রানজিশনাল ওয়ার্ডস বা যেটাকে আমরা কানেক্টরস বলি, তাহলে লেখাটা অনেক বেশি এনগেজিং হয়। তাহলে একটা প্যারাগ্রাফসের মার্কস কিসের উপরে দেয়? একটা প্যারাগ্রাফসের মার্কস তোমার প্যারাগ্রাফ স্ট্রাকচারের উপরে দেয়, তারপরে কানেক্টরসের উপরে দেয়, কন্টেন্টের উপরে দেয়, তারপরে হচ্ছে কি তোমার গ্রামারের উপরে দেয়। কন্টেন্ট কি? কন্টেন্ট হচ্ছে কি তোমার এটাতে শব্দটা কত স্মার্ট হয়েছে, আইডিয়াটা কত স্মার্ট হয়েছে, এই সবগুলো মিলিয়ে কি কন্টেন্ট। আর গ্রামার হচ্ছে কি, ওই যে স্পেলিংয়ের জায়গাটা, তোমার টেন্স ঠিক আছে কি না, এগুলো। তার মানে কি, শুধুমাত্র যদি তোমার গ্রামার ভুল হয় এর মানে যে তোমার অন্য কিছুর জন্য মার্কস পাবা না, অন্য কিছুর জন্য মার্কস পাবা। প্যারাগ্রাফ স্ট্রাকচার ঠিক আছে, তোমার কন্টেন্ট ঠিক আছে, তুমি মার্কস পাবা। হয়তো গ্রামারের জন্য কিছু মার্কস কাটবে, আবার তোমার কন্টেন্ট ভুল হয়েছে, তাহলে তুমি মার্কস একদম ঝামেলা পড়ে যাবা। সো তুমি এখানে প্যারাগ্রাফ প্র্যাকটিস করার জন্য অসংখ্য প্যারাগ্রাফস রয়েছে, আলাদা করে প্যারাগ্রাফস পড়ার দরকার নেই, এটা পড়লেই এনাফ। জাস্ট এটাই পড়ো। টেক্সট বইয়ের কোন কোন প্যারাগ্রাফসগুলো ইম্পর্টেন্ট এই স্লাইডের মধ্যে দেওয়া আছে, আলাদা করে স্লাইড করার প্রয়োজন নেই। আর যারা বিউপির পরীক্ষার জন্য বিশেষ করে গ্রামার নিয়ে খুব বেশি টেন্সড, তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে যে তোমাদের ওই যে 6টা টোয়েফেলের সমাধান, টোয়েফেলের অনেক সমাধানই আছে, সার্চ করলেই পাওয়া যায়। এই টোয়েফেলের 6টা ক্লাস আমি নিয়েছিলাম গত বছর, ওই 6টা ক্লাস তোমরা আবার করে ফেলতে পারো। আবার করে ফেললে তোমার রিভিশন হয়ে যাবে, কারণ ইতিমধ্যে গ্রামারের যে মূল বিষয়গুলো তোমরা যেহেতু পড়ে ফেলেছো, আর 2-1টা ক্লাস আছে, এগুলো আমরা নিয়ে নিব। তাহলে তোমার যেটা করা লাগবে সেটা হচ্ছে যে ওই 6টা ক্লাস তুমি সময় নাও, 2 দিন বা 3 দিন সময় নিয়ে স্পিড 2 দিয়ে
2 স্পিড দিয়ে তোমরা আবার একটু রিভিশন দিয়ে দাও। ওই যে টোফেল সমাধান একটা প্লে লিস্টের মধ্যে আছে, তোমরা যদি পুরোটাকে কমপ্লিট করো, আই এশিওর ইউ যে তাইলে তোমাদের জন্য হয়ে যাবে, সহজ হয়ে যাবে। যত কঠিনই আসুক না কেন, তোমরা যারা সায়েন্সের আছো তোমাদের জন্য সহজ হয়ে যাবে, রাইট? ওই 6টা ক্লাস মানে এনাফ মোর দেন এনাফ। ওখানে সবচেয়ে কঠিনগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে, সুতরাং পরীক্ষায় সহজ আসলে পারবা। মানে সবচেয়ে কঠিন জিনিসগুলাই নিয়ে ওখানে কথাবার্তা বলা হয়েছে ওই 6টা ক্লাসের। তোমরা দেখলাম অনেকে কমেন্টে লিঙ্কটা দিয়ে দিয়েছো, ফাইন। সো আমি এক্সট্রিমলি সরি, আমি যদি আমার এখানে সময় থাকতো, মানে ইফ আই কুড ম্যানেজ টাইম, আমি তোমাদেরকে প্রচুর ক্লাস নিতে পারতাম, একটা ভেঙে অনেক ক্লাস নিতে পারতাম, কিন্তু টেকনিক্যাল কারণে আমি অনেক বেশি ব্যস্ত থাকতে হয়, তো যার কারণে প্রত্যেকটা আলাদা ধরে তোমার ক্লাস নেওয়া হয় না। তো আমি চেষ্টা করব বাকি যে ক্লাসগুলো আছে এগুলো খুব শীঘ্রই তোমাদেরকে শেষ করাই দেব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।